আসসালামু আলাইকুম। তো তোমাদের অলরেডি বায়োলজি ফার্স্ট পেপারের উদ্ভিদ বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞানের চ্যাপ্টার 1 এর উপরে অনেকগুলা ক্লাস হয়ে গেছে। তো আজকে তোমার লাস্ট ক্লাসে কোষঝিল্লি টপিকটা কমপ্লিট করছিলাম। তো আজকে আমরা কোষঝিল্লির পরে যে অঙ্গাণুগুলো আছে ওইগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে মূলত আমরা দুইটা অঙ্গাণু নিয়ে আলোচনা করব। কি কি? একটা হলো তোমার সাইটোপ্লাজম সাইটোপ্লাজম আর হলো তোমার রাইবোসোম। এই দুইটা অঙ্গাণু নিয়ে আমরা আজকে ক্লাসে আলোচনা করব। তো এই দুইটা অঙ্গাণু খুবই ইম্পর্টেন্ট দুইটা অঙ্গাণু। তো এই দুইটা অঙ্গাণু নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আমি যেটা করি ফার্স্টে তোমাদের বইয়ের লাইনগুলো বলে দিব, তুমি একটু কষ্ট করে দাগিয়ে নিও, দেন আমি জিনিসগুলো তোমাদেরকে বিস্তারিত আলোচনা করে বলবো। তো আসি আজকের টপিকে, সাইটোপ্লাজম আর রাইবোসোম। তো তোমার কোষঝিল্লি যেখানে শেষ হয়েছে তার পরের পৃষ্ঠায় তোমার একটা টপিক আছে যেখানে লেখা আছে সাইটোপ্লাজম ও এর অঙ্গাণু। তো তোমরা এই টপিকটায় চলে যাও। তো টপিকটায় তোমরা যখন যাওয়ার পরে দেখবা সাইটোপ্লাজমীয় মাতৃকা নামেও একটা হেডলাইন আছে। এই সাইটোপ্লাজমীয় মাতৃকা, এই হেডলাইনটা দেখাও যে সাইটোপ্লাজমীয় মাতৃকা। তো এটা দাগানোর পরে দেখবে যে ব্র্যাকেটে একটা ইংলিশ টার্ম আছে সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স, শুধু ম্যাট্রিক্স ওয়ার্ডটা দাগাও। দাগানোর পরে এর ভিতরে গেলে দেখবা যে এই প্যারার ভিতরে তোমার একটা লাইন লেখা আছে সাইটোপ্লাজমের ভিত্তি পদার্থ। সাইটোপ্লাজমের ভিত্তি পদার্থ এতটুকু দেখাও। দেন হলো তোমরা যখন ভোটো বটন বেড়াতে যাবা ওইখানে লিখে আছে হলো তোমার মাতৃকা। মাতৃকা তো প্রথমে মাতৃকা ওয়ার্ডটা দাগাও। দেন কয়েকটা ওয়ার্ড পর পর তোমার দিয়ে আছে অর্ধতরল, দানাদার, অর্ধশস্য, সমধর্মী, কলয়ডাল। তো এই যে পাঁচটা ওয়ার্ড আছে পাঁচটা ওয়ার্ডই দাগাই ফেলো, অর্ধতরল থেকে শুরু করে কলয়ডাল পর্যন্ত পাঁচটা ওয়ার্ডই দাগাও। তার নিচের লাইনে একটা ওয়ার্ড আছে হ্যালোপ্লাজম, এই হ্যালোপ্লাজম ওয়ার্ডটা দাগাও। দেন হলো তোমার আরেকটা ওয়ার্ড আছে সাইটোসোল, সাইটোসোল ওয়ার্ডটা দাগাও। সাইটোসোল ওয়ার্ডটা দাগানোর পরে একটু নিচে চলে আসো, নিচে চলে যাওয়ার পরে লেখা আছে তোমার 36টি জৈব ও অজৈব পদার্থ। তো এই এতটুকু দাগাও যে 36টি দাগাও, দেন জৈব ও অজৈব পদার্থ এতটুকু দাগাও। তো এতটুকু দাগাইলে দেন দাগানোর পরে আরো নিচে দাও। তো এই নিচে যাও, নিচে যাওয়ার পরে দেখবা যে লেখা আছে তোমার সাইটোপ্লাজমের কাজ। তো সাইটোপ্লাজমের কাজ এই প্যারাটুকু দাগাও যে সাইটোপ্লাজমের কাজ এতটুকু দাগাইলাম। দাগানোর পরে দেখবা এর হলো প্রথমে লেখা আছে হলো বিভিন্ন ক্ষুদ্রাঙ্গ ধারণ করে, তুমি সে ক্ষুদ্রাঙ্গ ধারণ করে এতটুকু দাগাও যে ক্ষুদ্রাঙ্গ ধারণ করে এতটুকু দাগালা। দাগানোর পরে তোমার 3 নাম্বার পয়েন্টে যাও যে কোষের অম্লত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে। এই পয়েন্টটা পুরা দাগাও যে কোষের অম্লত্ব ও ক্ষারকত্ব নিয়ন্ত্রণ করে। তারপরে তোমার 5 নাম্বার পয়েন্টে যাও। 5 নাম্বার পয়েন্টে তোমার লিখা আছে পরিবেশের উত্তেজনায় সাড়া দেয়। পরিবেশের উত্তেজনায় সাড়া দেয়া এরকম লেখা আছে। এই পুরা পয়েন্টটা দেখা হচ্ছে পরিবেশের উত্তেজনায় সাড়া দেয়া। তারপরে তোমার 7 নাম্বার পয়েন্টে আসো। 7 নাম্বার পয়েন্টে তোমার লেখা আছে আবর্তনের মাধ্যমে অঙ্গাণুগুলোকে নড়াচড়ায় সাহায্য করে। এই পুরাটুকু দেখাও যে আবর্তনের মাধ্যমে অঙ্গাণুগুলো নড়াচড়ায় সাহায্য করে। এই পুরা পয়েন্টটুকু দেখাইলাম। দেখানোর পরে দেখবা তারপরের লাইনে দেখবা সাইটোপ্লাজমের ভেতরের কোষ ঘরের এমনি লেখা আছে, তোমরা শুধু কোষ ঘর ওয়ার্ডটা দেখাও, কোষ ঘর এই ওয়ার্ডটুকু দেখাও, আর কিচ্ছু দেখাবা না। দেন একটু করে পড়ে না, একদম লাস্টে এই লাইনে লাস্টে পর্দাটির নাম, এখানে পর্দাটি ওয়ার্ডটা দেখাও, জাস্ট পর্দাটি ওয়ার্ডটা দেখাও। দাগানোর পরে তোমার আরেকটা ওয়ার্ড আছে তোমার পরের লাইনে শুরুতে টনোপ্লাস্ট, এই টনোপ্লাস্ট ওয়ার্ডটা দাগাও যে টনোপ্লাস্ট। টনোপ্লাস্ট দাগাইলা। দেন একটা প্যারা আছে হলো সাইটোপ্লাজমের রাসায়নিক উপাদান আর প্রকৃতি। এখানে তুমি কিচ্ছু দাগাবে না, জাস্ট হলো তুমি 1 2 3 4 নাম্বার লাইনে 4 নাম্বার লাইনে দেখবা একটা লাইন আছে হলো সাইটোপ্লাজমে পানির পরিমাণ। সাইটোপ্লাজমে পানির পরিমাণ এতটুকু দেখা যাচ্ছে সাইটোপ্লাজমে পানির পরিমাণ। তারপরে একটা ওয়ার্ড পরে দেখবা একটা পার্সেন্টেজ দিয়ে আছে 65 থেকে 96%, জাস্ট এতটুকু দেখা যাচ্ছে 65 থেকে 96%। তারপরে তোমার দিয়ে আছে হলো সাইটোপ্লাজমের বিপাকীয় ভূমিকা নামক একটা প্যারা আছে। তো এই প্যারায় তোমার একটা কথা বলা আছে বিপাক, ইংলিশে মেটাবলিজম লেখা রয়েছে। এই পুরা ওয়ার্ডটুকু দেখাও যে বিপাক মেটাবলিজম, এই এতটুকু দেখাও। লাগানো দেখবে একটু করে পরে তোমার দিকে আছে হলো গঠনমূলক বা উপচিতি। গঠনমূলক বা উপচিতি এতটুকু দেখাও যে গঠনমূলক বা উপচিতি। তারপরে ও দিয়ে তোমার লেখা আছে ধ্বংসাত্মক ও বা অপচিতি এতটুকু দেখাও যে ধ্বংসাত্মক বা অপচিতি এতটুকু দেখাও। তার তোমার 2 লাইন পরে দেখবে একটা লাইন আছে, ওই লাইনেতে দুই লাইন দুই লাইনের শেষের দিকে একটা লাইন আছে তোমার জীবের জন্য সবচেয়ে বড় শরীরবৃত্তীয় কাজ হলো শ্বসন। জীবের জন্য সবচেয়ে বড় শরীরবৃত্তীয় কাজ হলো শ্বসন। জীবের জন্য সবচেয়ে বড় শরীরবৃত্তীয় কাজ কি? শ্বসন। এই পুরা লাইনটুকু দাগাও, জীবের থেকে শুরু করে শ্বসন পর্যন্ত পুরা লাইনটুকু দাগাও। দেন তারপরে কিছু এই প্যারা পুরা শেষ, এই প্যারা আর কিচ্ছু দাগানো লাগবে না। তারপরে দেখবে একটা হেডলাইন আছে শ্বসন, এই শ্বসন ওয়ার্ডটা দাগাও, শ্বসন। শ্বসন ওয়ার্ডটা দাগাও। শ্বসন ওয়ার্ডটা দাগানোর পরে দেখবা এর প্রথম লাইনে শেষে গ্লাইকোলাইসিস নামক একটা ওয়ার্ড আছে, গ্লাইকোলাইসিস।
গ্লাইকোলাইসিস ওয়ার্ডটা দাগাও। দেন দাগানোর পরে তার একটা ওয়ার্ড পরে দেখবা সাইটোপ্লাজমীয় মাতৃকা রয়েছে, তোমরা শুধু সাইটোপ্লাজমীয় এতটুকু দাগাও, যে সাইটোপ্লাজমীয় এতটুকু দাগাও। দাগানোর পরে একটু লেখা আছে যে অন্য ধাপগুলো এবং দিয়ে দেন লেখা আছে অন্য ধাপগুলো, এই অন্য ধাপগুলো দাগাও, যে অন্য ধাপগুলো দাগাইলা। দাগানোর পরে দেখবা একটা ওয়ার্ড আছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া ওয়ার্ডটা দাগাও। দাগানোর পরে তোমার লাস্টে লেখা আছে হলো অপচিতিমূলক বিপাকীয় প্রক্রিয়া, একটা লাইন আছে অপচিতিমূলক বিপাকীয় প্রক্রিয়া, এতটুকু দেখাও যে অপচিতিমূলক বিপাকীয় প্রক্রিয়া। তারপরে দেখবা একটা তোমার পয়েন্ট দিয়ে আছে সালোক সংশ্লেষণ, এই সালোক সংশ্লেষণ ওয়ার্ডটা দেখাও, যে সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ ওয়ার্ডটা দাগাবা। দাগানোর পরে দেখবা ওর ভিতরে একটা ওয়ার্ড আছে ক্লোরোপ্লাস, ক্লোরোপ্লাস ওয়ার্ডটা দাগাও। দেন আরেকটা 4 নাম্বার দিয়ে আরেকটা পয়েন্ট আছে প্রোটিন সংশ্লেষণ, প্রোটিন সংশ্লেষণ ওয়ার্ডটা দাগাবা। এর ভিতরে দেখবা একটা অঙ্গাণুর নাম আছে রাইবোজোম, এই রাইবোজোম ওয়ার্ডটা দাগাবা, রাইবোজোম এই ওয়ার্ডটা দাগাবা। দেন হলো দেখবা একটা 5 নাম্বারে একটা লাইন আছে আদিকোষে নিউক্লিক অ্যাসিডের সংশ্লেষ সাইটোপ্লাজমে ঘটে, আদিকোষে নিউক্লিক অ্যাসিডের সংশ্লেষ সাইটোপ্লাজমে ঘটে, এই পুরা লাইনটুকু দাগাও, যে আদিকোষে নিউক্লিক অ্যাসিডের সংশ্লেষ সাইটোপ্লাজমে ঘটে, এই পুরা লাইনটুকু দাগাও। তারপরে দেখবে একটা মানে ছক দিয়ে আছে প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজমের পার্থক্যের ছক। তো এই ছকে কি কি দেখাবো একটু বলি। তোমার প্রোটোপ্লাজমের প্রথম পয়েন্টে আসো, এখানে লেখা আছে হলো সমুদয় সজীব অংশ এতটুকু দেখাও, যে সমুদয় সজীব অংশ এতটুকু দেখাও, সমুদয় সমুদয় সজীব অংশ এতটুকু দেখাইলা। দেন হলো সাইটোপ্লাজমের এসে দেখাবো হলো নিউক্লিয়াসের বাইরে এতটুকু দেখাবো, যে নিউক্লিয়াসের বাইরে এতটুকু দেখাবা। তার একটু করে পরে আছে তোমার কোষ ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমের অঙ্গ, এই পুরাটুকু দাগাবো, কোষ ঝিল্লি থেকে শুরু করে প্রোটোপ্লাজমের অঙ্গ এই পুরাটুকু দাগাবা। দাগানোর পরে তোমার প্রোটোপ্লাজমের সেকেন্ড পয়েন্টে তোমার তিনটায় নাম আছে কোষ ঝিল্লি সাইটোপ্লাজম নিউক্লিয়াস, তিনটা পয়েন্ট আছে কোষ ঝিল্লি সাইটোপ্লাজম নিউক্লিয়াস, তো এতটুকু দাগাও যে কোষ ঝিল্লি সাইটোপ্লাজম নিউক্লিয়াস, এই তিনটা পয়েন্ট দেখাবো। আর সাইটোপ্লাজমের পয়েন্টে যাবা, সাইটোপ্লাজমের পয়েন্টে গেলে তোমার হলো মানে 2 নম্বর পয়েন্টে তুমি দুইটা ওয়ার্ড পাও অঙ্গাণু ও মাতৃকা, এই অঙ্গাণু আর মাতৃকা এই দুইটা ওয়ার্ড দেখাও। তারপরে তুমি প্রোটোপ্লাজমের 3 নম্বর পয়েন্টে যাও, এখানে তোমার লিখা আছে প্রোটোপ্লাজম নিউক্লিয়াস যুক্ত, এই নিউক্লিয়াস যুক্ত ওয়ার্ডটা দেখো, নিউক্লিয়াস যুক্ত এতটুকু ওয়ার্ড দেখাবা। দাগানোর পরে কিছুক্ষণ পরে লেখা আছে তোমার বংশগতির ধারক ও বাহক, এতটুকু দেখাবো যে বংশগতির ধারক ও বাহক। আর তারপরে হলো সাইটোপ্লাজমে, সাইটোপ্লাজমে জাস্ট একটা ওয়ার্ড দেখাবে একদম লাস্টে আছে 3 নম্বর পয়েন্টের একদম লাস্টে একটা ওয়ার্ড আছে নয়, শুধু এই নয় ওয়ার্ডটা দেখাও। দাগাইলা, দাগানোর পরে প্রোটোপ্লাজমে দেখবা 4 নম্বর পয়েন্টে লেখা আছে জীবনের আধার, এতটুকু দেখাও যে জীবনের আধার এতটুকু দেখাবা। আর সাইটোপ্লাজমে 4 নম্বর পয়েন্টে অঙ্গাণুর আধার এতটুকু দেখাও, যে অঙ্গাণুর আধার। শেষ, কমপ্লিট, তোমার সাইটোপ্লাজম টপিকটা কমপ্লিট। দেন রাইবোজোম টপিকে আসো, সাইটোপ্লাজমের নিচে আছে। তো সে রাইবোজোমে তুমি 3 নম্বর লাইনে যাও, 3 নম্বর লাইনে দেখবা লেখা আছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের, এতটুকু লেখা আছে যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এতটুকু দেখাও যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের। দেন হলো ওর নিচের লাইনে লেখা আছে অবস্থিত থাকে, এতটুকু দেখাবো যে অবস্থিত থাকে, এতটুকু দেখাইলা। দেন তার একটু গোটা নিচে আসো, নিচে এসে দেখবা যে একটা লাইন আছে রাইবোজোমের কোনো আবরণী নেই, এই লাইনটুকু দেখাও যে রাইবোজোমের কোনো আবরণী নেই, এই লাইনটুকু দেখাইলা। দেন হলো তারপরে হলো তোমার দেখবা যে তারপরে তোমার হলো একটা আছে, ওর একটা লাইন আছে, একটা লাইন আছে, লাইনে কি লেখা আছে একাধিক রাইবোজোম মুক্ত মালার মতো, একাধিক রাইবোজোম মুক্ত মালার মতো পলিরাইবোজোম বা পলিজোম, তোমরা প্রথমে দেখাবো একাধিক রাইবোজোম মুক্ত মালার মতো, এতটুকু দেখো একাধিক থেকে শুরু করে মতো পর্যন্ত এতটুকু দেখাইলা। দেখানোর পরে নিচে লাইনে একটা ওয়ার্ড আছে পলিরাইবোজোম বা পলিজোম, এতটুকু দেখাও পলিরাইবোজোম বা পলিজোম, এতটুকু দেখাইলা। তারপরে হলো তোমার মানে ওই পলিরাইবোজোম পলিজোমের একটু পরে একটা ওয়ার্ড আছে ইকোলি এর, এতটুকু দেখাও ইকোলি এর, এতটুকু দেখাইলা। দেখানোর পর নিচের লাইনে লেখা আছে তোমার শুষ্ক ওজনের, শুষ্ক ওজনের এতটুকু দেখাও যে শুষ্ক ওজনের, এতটুকু দেখাইলে। দেন একটা মানে লেখা আছে 22%, এই 22%টুকু দেখাও। দাগাইলে দেন দাগানোর পরে তার ওই লাইনের পাশে লেখা আছে আদিকোষ ও প্রকৃতি কোষ উভয়, আদিকোষ ও প্রকৃতি কোষে উভয়, এত পর্যন্ত তাকাও, অর্থাৎ আদি থেকে শুরু করে উভয় পর্যন্ত এতটুকু তাকাও। দাগানোর পরেও তারপরে তার একটু করে পরে দেখবা লেখা আছে কোষেই রাইবোজোম উপস্থিত থাকার, কোষেই রাইবোজোম উপস্থিত থাকে এতটুকু দাগাও, কোষেই থেকে শুরু করে থাকার পর্যন্ত এতটুকু দাগাও, কোষেই থেকে শুরু করে থাকার পর্যন্ত এতটুকু দাগাও। এই জন্য কি রাইবোজোমকে সার্বজনীন অঙ্গাণু বলা হয়। এখন তোমাদের প্রবলেম হলে তোমরা এই লাইনটা পুরো দাগাইতে পারো, এটা লাইনটা আসলে পুরা দাগাইলেই ভালো হবে, এরকম ভাগ ভাগ করে দাগার কোনো দরকার নেই, তোমরা আদি কোষ থেকে শুরু করে বলা হয় এই পর্যন্ত পুরাটুকু দাগাও, অর্থাৎ লাস্টের লাইনটা পুরাটুকু দাগাও। আদি কোষ ও প্রকৃত কোষে উভয় প্রকার কোষে রাইবোজোম উপস্থিত থাকার কারণে রাইবোজোমকে সার্বজনীন অঙ্গাণু বলা হয়। তো এই পুরা লাইনটুকু তোমরা দাগাও, পুরা লাইনটুকু দাগাইলা। দাগানোর পরে দেখবা আবিষ্কারও আছে, আবিষ্কারের শুধু একটা বিজ্ঞানীর নাম দাগাবা জর্জ প্যালেট, 3 নম্বর লাইনে আছে জর্জ প্যালেট, এই জর্জ প্যালেট বিজ্ঞানীর নামটা দাগাবা। দেন হলো
এই 3 নাম্বার লাইনে 4 নাম্বার লাইনে লেখা আছে রাইবোজোম আবিষ্কার ও নামকরণ করেন, এতটুকু দেখাও যে রাইবোজোম আবিষ্কার ও নামকরণ করেন, আর উপরে হলো জস প্যালেট, এতটুকু দেখাও। এতটুকু দাগানোর পরে এক লাইন পরে দেখবা লেখা আছে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিওপ্লাজম। 3টা অঙ্গাণুর নাম আছে, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিওপ্লাজম। তো এই 3টা অঙ্গাণুর নাম দাগাও আগে, যে ক্লোরোপ্লাস্ট, হলো মাইটোকন্ড্রিয়া, নিউক্লিওপ্লাজম, এই 3টা অঙ্গাণুর নাম দাগাও। দাগানোর পরে এই 3টা অঙ্গাণুর নাম দাগালে, দাগানোর পরে একটা ওয়ার্ড আছে রাইবো নিউক্লিয় প্রোটিন কোনা, রাইবো নিউক্লিয় প্রোটিন কোনা, এতটুকু দেখাও যে রাইবো নিউক্লিয় প্রোটিন কোনা, এতটুকু দেখাও। দাগানোর পরে এটার হলো পাশে দেখবে ব্র্যাকেটে RNP লিখা আছে, RNP টুকু দেখাও, যে মানে প্রথমে রাইবোনিউক্লিয় প্রোটিন কমা বাংলায় অতটুকু দেখাও, দেন ব্র্যাকেটের ভিতরে ইংলিশ টার্ম আছে ওটা দাগানোর দরকার নেই, কিন্তু পাশে RNP লিখা আছে, RNP টুকু দাগাও। RNP টুকু দাগাবা, দেন হলো RNP টুকু দেখাবো, তারপরে হলো ওর পাশে দেখবা লিখা আছে ক্ষুদ্রাকার রাইবোজোম আবিষ্কৃত হয়েছে, এতটুকু দেখাও যে ক্ষুদ্রাকার রাইবোজোম আবিষ্কৃত হয়েছে, এতটুকু দেখাও যে ক্ষুদ্রাকার রাইবোজোম আবিষ্কৃত হয়েছে। তারপরে তোমরা চলে যাও প্রকারভেদে। প্রকারভেদ পয়েন্টটাতে তোমার এখানে লেখা আছে তোমার হলো 70 রাইবোজোম আদিকোষী জীবে, অর্থাৎ তোমরা সেকেন্ড লাইনে চলে আসো, প্রথমে লেখা আছে 70 রাইবোজোম, এতটুকু দেখাও যে 70 রাইবোজোম। তারপরে একটুকুটা পরে লেখা আছে আদিকোষী জীবে, এতটুকু দেখাও, আদিকোষী জীবে এতটুকু দেখাও। তারপরে তোমার লেখা আছে মানে তার পাশে লেখা আছে তোমার 80 রাইবোজোম, এতটুকু দেখাও যে 80 রাইবোজোম, 80 রাইবোজোম, এতটুকু দেখাবা। তার নিচের লাইনে শুরুর দিকে লেখা আছে প্রকৃত কোষী জীবে, প্রকৃত কোষী জীবে, এতটুকু দেখাও যে প্রকৃত কোষী জীবে, এতটুকু দেখাইলা। দেন হলো ওই পরের লাইনের শুরুতে লেখা আছে 70 রাইবোজোম 50s এবং 30s, এতটুকু দেখাও যে 70 রাইবোজোম 50s প্লাস 50s এবং 30s, 70 রাইবোজোম 50s এবং 30s, এতটুকু দেখাইলা। দেখানোর পরে তোমার হলো ওর পরের লাইনের শুরুতে লেখা আছে 80s রাইবোজোম 60s এবং 40s, এতটুকু দেখো 80s থেকে শুরু করে 40s পর্যন্ত দাগাও। দাগানোর পরে তোমার এক লাইন নিচে দেখবা লেখা আছে 77 রাইবোজোমের উপস্থিতি ছত্রাকে আছে, এতটুকু দাগাও যে 77 বা 77 রাইবোজোমের উপস্থিতি ছত্রাকে আছে, এতটুকু দাগাও। দাগাইলা, দাগানোর পরে তারপরে হলো স্তন্যপায়ীর মাইটোকন্ড্রিয়ায় 55 রাইবোজোম থাকে, এতটুকু দেখাও যে স্তন্যপায়ী প্রাণীর মাইটোকন্ড্রিয়ায় 55 তারা হলো রাইবোজোম থাকে, এতটুকু দেখাও, স্তন্যপায়ী থেকে শুরু করে থাকে পর্যন্ত, এতটুকু দেখাও। তার এক লাইন পরে লেখা আছে এস ইজ ইকাল টু ভেদবার্গ একক, এস ইজ ইকাল টু ভেদবার্গ একক, এতটুকু দেখাও যে এস ইজ ইকাল টু ভেদবার্গ একক। তারপরে তোমার হলো এইখানে তোমার কিচ্ছু দাগানো লাগবে না, তোমরা হলো ই করো, তোমরা হলো এই যে তোমার হলো একদম নিচে চলো, নিচে বলতে আকৃতি ও গঠন নামক ভৌত গঠন নামক একটা প্যারা আছে, ওই প্যারায় কিচ্ছু দেখাবো না। তারপরে দেখবে একটা মানে লাইন আছে, পরে লেখা আছে জে কে লুক দিয়ে একটা মানে প্যারা শুরু হয়েছে, ওই প্যারাতেও কিছু দেখাবো না। তারপরে একটা প্যারা শুরু হয়েছে এমআরএনএ অণু দ্বারা, তো ওই প্যারার দ্বিতীয় লাইনে তোমার লেখা আছে হলো রাইবোজোমের ট্রান্সলেশন প্রক্রিয়া ঘটে, রাইবোজোমের ট্রান্সলেশন প্রক্রিয়া ঘটে, এই লাইনটুকু দেখাবে। এটা হলো তোমার এমআরএনএ অণু দ্বারা শুরু একটা প্যারা আছে, ওই প্যারার দ্বিতীয় লাইনে এই জিনিসটা বলা আছে যে রাইবোজোমের ট্রান্সলেশন প্রক্রিয়া ঘটে, এতটুকু দেখাও। এতটুকু দেখাইলা, দেখানোর পরে তোমার এই প্যারায় আর কিছু দেখাবে না, তারপরে প্যারায় চলে আসো স্বাভাবিক অবস্থা থেকে শুরু হয়েছে একটা প্যারা, মানে স্বাভাবিক অবস্থা কথাটা দিয়ে একটা প্যারা শুরু হয়েছে, তো ওই প্যারার নিচে হলো নিচের লাইনে মানে সেকেন্ড লাইনে তোমার লেখা আছে রাইবোজোমের 4টি স্থান লক্ষ্য করা যায়, এতটুকু দেখাও যে রাইবোজোমের 4টি স্থান লক্ষ্য করা যায়। তারপরে তোমার ওই স্থানগুলো বলা আছে অ্যামাইনো অ্যাসিড বা এই স্থানে এতটুকু দেখাও, দেন পেপটাইডিল বা পি স্থান এতটুকু দেখাও, নির্গমন বা ই স্থানে এতটুকু দেখাও, তারপরে হলে এমআরএনএ সংযুক্তি স্থান, এতটুকু দেখাও। এই পুরাটুকু তুমি দাগাও। না, এই পুরাটুকু তুমি দাগাইলে, এই পুরাটুকু তুমি দাগানোর পরে তারপরে নিচে চলে যাও, নিচে চলে যাওয়ার পরে দেখবে একটা প্যারা আছে রাসায়নিক গঠন। আর এই রাসায়নিক গঠন প্যারাটা এসে তুমি হলো মানে এর শুরুতেই তোমার লেখা আছে হলো রাইবোজোমের প্রধান উপাদান হচ্ছে প্রোটিন ও আরএনএ, এতটুকু দেখাও যে রাইবোজোমের প্রধান উপাদান হচ্ছে প্রোটিন ও আরএনএ, এতটুকু দেখাও। এই লাইনটুকু দাগালে, দাগানোর পরে এই লাইনটুকুর পাশে লেখা আছে হলো অনুপাত প্রায় 1:1, এতটুকু দেখা আছে অনুপাত প্রায় 1:1, এতটুকু দাগাইলা। দাগানোর পরে উৎপত্তি নামক একটা প্যারা আছে নিচে, এখানে আর কিছু দাগানো লাগবে না। উৎপত্তি প্যারাতে তুমি প্রথম লাইনটুকু দাগাও যে আদিকোষে ডিএনএ বা আদি ক্রোমোজোম থেকে মানে উৎপত্তি তোমার প্রথম লাইনটুকু মানে আদিকোষে ডিএনএ, ডিএনএ ব্র্যাকেটে আদি ক্রোমোজোম থেকে উৎপন্ন হয়, এতটুকু দাগাও, আদিকোষ থেকে উৎপন্ন হয় পর্যন্ত দাগাও। দাগানোর পরে এবং একটা ওয়ার্ড আছে, তারপরে একটা কিন্তু ওয়ার্ড আছে, কিন্তু ওয়ার্ডটা দাগানো লাগবে না। তারপরে একটা ওয়ার্ড আছে প্রকৃত কোষ, এই প্রকৃত কোষ ওয়ার্ডটা দাগাও। প্রকৃত কোষ ওয়ার্ডটা দাগানোর পরে কিছুক্ষণ পরে তোমার লেখা আছে নিউক্লিয়াসের অভ্যন্তরে তৈরি হয়, এতটুকু দাগাও যে নিউক্লিয়াসের অভ্যন্তরে তৈরি হয়, এতটুকু দাগাও।
দাগানোর পরে আরেকটা প্যারা শুরু হয়েছে তোমার রাইবোজোমের কাজ। রাইবোজোমের কাজ এই প্যারাটাতে এই রাইবোজোমের কাজটুকু দাগাও, মানে এই রাইবোজোমের কাজ এতটুকু দাগাও। দাগানোর পরে তোমার একদম প্রথম প্যারায় লেখা আছে যে প্রোটিন সংশ্লেষ ব্র্যাকেটে তৈরি, এতটুকু দাগাও যে প্রোটিন সংশ্লেষ ব্র্যাকেটে তৈরি, প্রোটিন থেকে শুরু করে ব্র্যাকেটের তৈরি, এতটুকু তুমি দাগাও। এতটুকু দাগানোর পরে তারপরে একটুকুটা পরে লেখা আছে হলো রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এই পুরা লাইনটুকু দাগাও যে রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এই পুরো লাইনটুকু দাগালা, দাগানোর পরে দেখবা 2 লাইন পরে, 2 লাইন পরে একটা লাইনের শেষে লেখা আছে সাইটোক্রোম নামে একটা ওয়ার্ড পাবে, একটু দেখো পেয়ে যাবে, সাইটোক্রোম নামে একটা ওয়ার্ড আছে। এই সাইটোক্রোম ওয়ার্ডটা মানে দাগাও। দেন তারপরে লাইনের শুরুতে লেখা আছে উৎপন্ন করে, এতটুকু দাগাও। সাইটোক্রোম ওয়ার্ডটা দাগাও। দেন তারপর লাইনে আছে হলো উৎপন্ন করে, এতটুকু দাগাও। অর্থাৎ সাইটোক্রোম উৎপন্ন করে, সাইটোক্রোম থেকে করে পর্যন্ত এতটুকু দাগাও। তার একটু করে পরে লেখা আছে হলো শোষণে ইলেকট্রন পরিবহন করে, শোষণে ইলেকট্রন পরিবহন করে, এতটুকু দাগাও। শোষণ থেকে শুরু করে করে পর্যন্ত এতটুকু দাগাও। শোষণ থেকে শুরু করে করে পর্যন্ত দাগাইলা। দেন দাগানোর পরে তারপরে তোমার আছে কি, তারপরে তোমার একটা ওয়ার্ড আছে হলো গ্লুকোজের ফসফোরাইলেশন। গ্লুকোজের ফসফোরাইলেশন, মানে গ্লুকোজের ফসফোরাইলেশন এই পুরাটুকু দাগাও যে গ্লুকোজের ফসফোরাইলেশন। এই পুরাটুকু দাগায় দাও। দাগানোর পরে হলো তারপরে এবং লিখে তো একটা ওয়ার্ড আছে হলো স্নেহ জাতীয় পদার্থের বিপাক। তারপরে হলো স্নেহ জাতীয় পদার্থের বিভাগ, এতটুকু দেখো। অর্থাৎ গ্লুকোজের ফসফোরাইলেশন এই পুরাটুকু দাগাইলা। দেন এবং আছে, এবং দাগানোর কোনো দরকার নেই। তারপরে তোমরা দাগাবো হলো স্নেহ জাতীয় পদার্থের বিপাক, এতটুকু দেখাও, স্নেহ জাতীয় পদার্থের বিপাক। তারপরে তোমার লেখা আছে হলো কিছুক্ষণ পরে তোমার লেখা আছে হলো সংগঠিত হয়, এতটুকু দাগাও যে সংগঠিত হয়, এতটুকু দাগাও। দাগানোর পরে তোমার হলো হ্যাঁ, তারপরে একটা লাইন আছে হলো এমআরএনএ কে নিউক্লিয়াস এনজাইম, এমআরএনএ কে নিউক্লিয়াস এনজাইম, এতটুকু দাগাও যে এমআরএনএ কে নিউক্লিয়াস এনজাইম, এতটুকু দাগানোর পরে তোমার লাস্টে লেখা আছে, মানে এই লাইনের পরের লাইনে, মানে এই লাইনের নিচের লাইনে লেখা আছে হলো ক্ষতিকর ক্রিয়া থেকে সুরক্ষা করে এমআরএনএ থেকে, এমআরএনএ কে নিউক্লিয়াস এনজাইম, এতটুকু দাগাবে। এমআরএনএ থেকে এনজাইম পর্যন্ত এতটুকু দাগাইলা। তার নিচের লাইনে লেখা আছে তোমার ক্ষতিকর ক্রিয়া থেকে সুরক্ষা করে, এতটুকু দাগাও যে ক্ষতিকর ক্রিয়া থেকে সুরক্ষা করে। এই হলো মূলত আমাদের আজকের টপিক হলো সাইটোপ্লাজম আর রাইবোজোম। তো মোটামুটি আমি মানে আমি যত প্রপারলি বলা সম্ভব তোমাদেরকে বললাম। তো তোমাদের যদি একটু বুঝতে সমস্যা হয় তোমরা একটু রিভার্সে যাও বা মানে 1-2 বার শুনো। আর যদি তাতেও না হয় তাহলে আমার এই পেজে আমি পিক দিয়ে দেবো, হলো এই অধ্যায়ের যেটা দাগানো আছে ওটা পিক দিয়ে দেবো, এখান থেকে দেখে নিতে পারো। বাট আমি এখানে কিছু কিছু জিনিস আমার দাগানো থেকেও বাদ দিছি, আর কিছু কিছু জিনিস অ্যাড করছি। তো তোমরা যদি শুনে দাগাইতে পারো ওটা বেটার হবে। তো এই হলো বিষয়, তো এই হলো মূলত। তো আমি যেই কাজ করি মোটামুটি তোমাদেরকে বইটা মোটামুটি বলে দিলাম, এখন আমি তোমাদেরকে টপিক গুলা এক্সপ্লেন করা শুরু করব। তো প্রথমে আসি, আমাদের তো প্রথম টপিক হলো সাইটোপ্লাজম। তো আমার প্রথম টপিক হলো সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজমে তো তোমাদের সাইটোপ্লাজম সম্পর্কে একটু বোঝাই যে আসলে সাইটোপ্লাজম জিনিসটা কি। তো সাইটোপ্লাজম জিনিসটা আসলে প্রোটোপ্লাজমের সাথে আমাদের একটু গুলাই যাবে, কারণ আমরা যখন তোমার পড়ছিলাম প্রোটোপ্লাজম পড়ছিলাম, তো প্রোটোপ্লাজমকে আমরা মোটামুটি পড়ছিলাম যে কি এটা একটা জেলিন ন্যায় পদার্থ, অর্ধ তরল পদার্থ, ওরকম একটা জিনিস। তো আমি তোমাদেরকে আগে বলছি যে তোমার প্রোটোপ্লাজমের 3টা অংশ থাকে, তোমার কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম আর হলো নিউক্লিয়াস। তো কোষ ঝিল্লি অলরেডি তোমাদেরকে এক্সপ্লেন করে দিছি যে এটা মূলত তোমার কোষের আবরণ হলো কোষ ঝিল্লি। আর ওদিকে তোমার নিউক্লিয়াস হলো একটা অঙ্গাণু। আর সাইটোপ্লাজম কি, তোমার এই যে আমরা প্রোটোপ্লাজমকে বলছি জেলিন ন্যায় পদার্থ, আসলে পুরো প্রোটোপ্লাজমটাই জেলিন ন্যায় পদার্থ না। এই প্রোটোপ্লাজমের ভিতরে তোমার মূলত অনেক টাইপের জিনিসপত্র আছে, এই যে আমরা যেটাকে প্রোটোপ্লাজম বলছি, তোমাদেরকে আগেও বুঝাইছি জিনিসটা। প্রোটোপ্লাজম এর মধ্যে তোমার একটা আবরণ থাকবে, এর মধ্যে তোমার একটা, এর মধ্যে বিভিন্ন অঙ্গাণু থাকবে, বিভিন্ন অঙ্গাণু থাকবে, বিভিন্ন অঙ্গাণু থাকবে, আর কি থাকবে, আর হলো এই যে জেলিন ন্যায় পদার্থ থাকবে, যেটাকে আমরা ওই যে প্রোটোপ্লাজম হিসেবে চিনছি। এখন এই জেলিন নাই পদার্থ, এখন শুধু জেলিন নাই পদার্থই প্রোটোপ্লাজম নেই, সবকিছু মিলেই তোমার মূলত প্রোটোপ্লাজম। তো ও আবরণ মূলত কোষ ঝিল্লি, তো ওইটা বাদ। এখন আর কি পড়ে থাকতেছে, তোমার বিভিন্ন অঙ্গাণু পড়ে থাকতেছে, আর হলো জেলিন নাই পদার্থ পড়ে থাকতেছে। এখন প্রোটোপ্লাজমকে তোমার 3 ভাগে ভাগ করা হয়েছে, তোমার কোষ ঝিল্লি, নিউক্লিয়াস আর হলো সাইটোপ্লাজম। তো আবরণটা হলো কোষ ঝিল্লি, তাহলে কোষ ঝিল্লি অলরেডি আমাদের বাদ। আর নিউক্লিয়াস, নিউক্লিয়াস কি, নিউক্লিয়াস হলো প্রোটোপ্লাজমের ভিতরে থাকা একটা অঙ্গাণু। তো এখানে আমি বলছি বিভিন্ন অঙ্গাণু, এর ভিতরে তুমি একটা অঙ্গাণু বাদ দিয়ে দিলা, ওই একটা অঙ্গাণু হলো নিউক্লিয়াস, ওই একটা অঙ্গাণু হলো নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াস অঙ্গাণুটা আমরা বাদ দিয়ে দিলাম, তাও কিন্তু বিভিন্ন অঙ্গাণুই আছে, অর্থাৎ এখানে অনেকগুলো অঙ্গাণু আছে, একটা অঙ্গাণু নিউক্লিয়াস বাদ দিয়ে দিলাম, তার মানে কি আমার কোষ ঝিল্লিটাও বাদ হয়ে গেল, এদিক থেকে আমার নিউক্লিয়াস জিনিসটাও বাদ হয়ে গেল। তাও তোমার প্রোটোপ্লাজমের ভিতরে আর কি কি থাকতেছে, তোমার জেলিন নাই পদার্থ পুরাটুকু পড়ে আছে, প্লাস কি, প্লাস হলো আরো কিছু অঙ্গাণু আছে। একটা অঙ্গাণু শুধু বাদ দিছি, সেটা নিউক্লিয়াস, তাছাড়া বাকি অঙ্গাণু এখনো পড়ে আছে।
তো সাইটোপ্লাজম কি, সাইটোপ্লাজম হলে এই যে আবরণ আর নিউক্লিয়াস বাদ দেওয়ার পরে তুমি প্রোটোপ্লাজমের ভিতরে যা যা পাবা সবকিছুকে সাইটোপ্লাজম ধরে দেওয়া হয়েছে। তার মানে এই যে এই জেলিন নাই পদার্থ আর এই বিভিন্ন অঙ্গাণু, এই দুইটা জিনিস যদি তুমি একসাথে অ্যাড করো তাহলে তুমি কি পাবা, তাহলে তুমি এই যে এই সাইটোপ্লাজমটা পাবা। জাস্ট হলো নিউক্লিয়াসটা থাকবে না অঙ্গাণুর ভিতরে আর আবরণটা থাকবে না, তার বাকি সবকিছু মিলে মূলত এই সাইটোপ্লাজম। তো এইটার উপরে বেস করে তোমার সাইটোপ্লাজমকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা হলো তোমার মাতৃকা, একটা হলো তোমার মাতৃকা, আরেকটা কি, একটা হলো আমার সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলতে তোমার হলো একটা কোষে থাকা সকল অঙ্গাণু শুধুমাত্র নিউক্লিয়াস ব্যতীত, নিউক্লিয়াস ব্যতীত কোষে থাকা সকল অঙ্গাণুই হলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তো প্রথমে আমরা মাতৃকা নিয়ে আলোচনা করবো। তো মাতৃকা কি, যে বললাম না দুইটা অংশ, একটা হলো বিভিন্ন অঙ্গাণু, এটাই হলো নিউক্লিয়াস ব্যতীত হলো কোষে থাকা সকল অঙ্গাণু, ওইটা হলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আর জেলিন নেই যে পদার্থ, ওটাকে একটা সুন্দর নাম দেওয়া হয়েছে মাতৃকা। এই হলো সেই মাতৃকা। তো এখন আমরা একটু মাতৃকা নিয়ে পড়ালেখা করবো। তো আসো আমরা মাতৃকা নিয়ে পড়ালেখা করি। তো আমাদের টপিক হলো মাতৃকা। তো মাতৃকা কি, মাতৃকা হলো সাইটোপ্লাজমের ভিতরে থাকা, সরি, সাইটোপ্লাজমের ভিতরে থাকা জেলিন ন্যায় পদার্থ, জেলিন ন্যায় পদার্থ। এখন কথা হলো, আমার মনে হয় না যে তোমাদেরকে আমার এই মাতৃকার বৈশিষ্ট্যগুলো ধরে ধরে পড়ানো লাগবে, কারণ আমি অলরেডি তোমাদেরকে মাতৃকার বৈশিষ্ট্য পড়াই দিছি। কি পড়াই দিছি তোমাদের, তোমরা যদি আমার প্রোটোপ্লাজমের ক্লাসটা করে থাকো তাহলে তোমাদের এখন আর নতুন করে আমার এই হলো মাতৃকার বৈশিষ্ট্য পড়ানো লাগবে না, কারণ আমি তোমাকে বলছি যে মাতৃকা কেমন হবে। মাতৃকা তোমার জেলিন ন্যায় পদার্থ, এটা হলো কলয়েডাল ধর্মী, কলয়েডাল ধর্মী, তোমার অর্ধশস্ত্র, অর্ধশস্ত্র তোমার সজীব, তারপরে তোমার অর্ধ তরল, অর্ধ তরল, দানাদার, তারপরে হলো তোমার কি, দানাদার, তারপরে হলো তোমার বর্ণহীন। এই হলো তোমার ইসের বৈশিষ্ট্য, মাতৃকার বৈশিষ্ট্য। তো তোমার ওই যে মাতৃকার ওইখানে বৈশিষ্ট্যের ওইখানেও কিছু ওয়ার্ড আছে। তো তোমার যদি মানে এটার সাথে কম্পেয়ার করো, তোমার তাহলে 80% থেকে 90% এটার মতোই ওই বৈশিষ্ট্যগুলো, জাস্ট একটু মানে এরা একটু নতুন ভাবে বসে, তাই কিন্তু আসলে জিনিস দুইটা সেম। তোমরা এই যে প্রোটোপ্লাজমে এই যে এই জিনিস পড়ছো, ওই মাতৃকা বলতে এই জিনিসটাই বোঝানো হয়েছে। তো নতুন করে তোমার ওইখানে পড়া লাগবে না, তুমি আগে যে 7টা বৈশিষ্ট্য শিখছো ওই 7টা বৈশিষ্ট্যের ভিতরে যে 4টা থেকে 5টা তোমার মনে থাকে, ওই 4টা থেকে 5টা এখানে বসাই দেবে যে এইগুলো হলো মাতৃকার বৈশিষ্ট্য। তাহলে তোমার মাতৃকা টপিকটা মানে মাতৃকার বৈশিষ্ট্য তোমার কাভার হয়ে গেল। এই হলো তোমার মাতৃকার বৈশিষ্ট্য। যে মাতৃকা সম্পর্কে কি জানো, সাইটোপ্লাজমের মধ্যে যে জেলিনাইন পদার্থ থাকে ওটাকে মাতৃকা বলা হয়। তো মাতৃকাটা কেমন হয়, মাতৃকাটা তোমার কলয়েডাল ধর্মী হয়, অর্ধ শস্য হয়, অর্ধ তরল হয়, দানাদার হয়, বর্ণহীন হয়, জেলিন নাই হয়, এরকম কিছু হলো তুমি বলে দেবা। তো আলাদা ভাবে মুখস্থ করা লাগবে না, প্রোটোপ্লাজমে যা পড়ছো তাই লিখবা, এখানকারটা পড়বা না। তো এই হলো মূলত তোমার মাতৃকার বৈশিষ্ট্য। এখন মাতৃকার বৈশিষ্ট্য এই এই এতটুকুই তোমার পড়া লাগবে। কিন্তু কথা হলো এই যে মাতৃকা, এই যে সাইটোপ্লাজমীয় মাতৃকা বা শুধু মাতৃকা, তো এই মাতৃকার কিছু নাম আছে, অর্থাৎ বিজ্ঞানীরা এই মাতৃকাকে কিছু নাম দিছে। তো নামগুলো আমরা একটু জেনে রাখি। যে মাতৃকাকে শুধু মাতৃকা বলা হয় না, এটা একটা সুন্দর নাম আছে, হায়ালোপ্লাজম বলা হয়, হায়ালোপ্লাজম বলা হয়। অর্থাৎ সাইটোপ্লাজমের মাতৃকাকে কি বলা হয়, হায়ালোপ্লাজম বলা হয়। আর এটা আরেকটা সুন্দর নাম আছে, এটাকে সাইটোসোল বলা হয়, সাইটোসোল বলা হয়। তো এই নামটা মূলত ওই যে সাইটোপ্লাজম ভাগ করে এই নামটা তুমি মনে রাখতে পারো। যে সাইটোপ্লাজম আমরা জানি সাইটোপ্লাজমের দুইটা অংশ, একটা হলো মাতৃকা, একটা হলো অঙ্গাণু, এতটুকু আমরা জানি। তো সাইটোপ্লাজমের মাতৃকার আলাদা দুইটা নাম আছে। তো আলাদা দুইটা নাম কি কি, তুমি সাইটোপ্লাজম দিয়ে মাথায় রাখো, এটাও মাঝখান থেকে বাদ দিয়ে দিলা। এই যে সাইটোপ্লাজম, প্লাজম থেকে কি, প্লাজম থেকে তোমার হায়ালোপ্লাজম, আর সাইটো থেকে কি, সাইটো থেকে তোমার হলো সাইটোসোল। তো এই হলো তোমার দুইটা নাম কাভার হয়ে গেল। যে মাতৃকার এই দুইটা নাম তো তোমরা একটু মাথায় রাখবা, যে এটাকে মাতৃকা ব্যতীত হাইড্রোপ্লাজম আর সাইটোসোল এই দুইটা নামে ডাকা হয়। তো এতটুকু। আর এখানে তোমার আরেকটা জিনিস ই করে দিয়েছি, যে এই যে মাতৃকা, মাতৃকা কি, মাতৃকা হলো তোমার একটা জেলিন ন্যায় পদার্থ। জেলিন ন্যায় পদার্থ বলতে কি, এর ভিতরে বিভিন্ন পদার্থ পাবা, জৈব পদার্থ পাবা, অজৈব পদার্থ পাবা, এইগুলো কথা। এখন জৈব আর অজৈব পদার্থ কি, জৈব পদার্থ কি এগুলো, যেগুলো তোমার প্রকৃতিতে পাওয়া যায়, প্রকৃতিতে মানে তোমার কি বলবো প্রথম থেকেই আছে, এগুলো হলো জৈব পদার্থ। আর হলো অজৈব পদার্থ কি, অজৈব পদার্থ হলো যেগুলো তোমার কি হয়, ল্যাবরেটরিতে বানানো হয়, তোমার হলো যেগুলো কৃত্রিম টাইপের পদার্থ। ফর এক্সাম্পল মানে ওই যে আমরা তো পড়িছি, আমরা ধরো মোটামুটি যারা হালকা পাতলা এলিমেন্ট বই পড়ছো, তারা বা 9-10-এ পড়ছো, তোমরা পড়ছো না এই যে জৈব রসায়ন, জৈব রসায়নে তোমার যে পদার্থগুলো নিয়ে আমরা আলোচনা করি, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন, অ্যালকোহল, তো এইগুলো সবই তোমার জৈব পদার্থ। এগুলো সবই জৈব পদার্থ। আর অজৈব পদার্থকে এই যে আমরা যে জিনিসগুলো চিনি, তোমার ধরো লবণ,
তারপরে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এইগুলো হলো তোমার মূলত অজৈব পদার্থ। এগুলো ল্যাবরেটরিতে বানানো হয়, অর্থাৎ প্রকৃতিতে তোমার পাওয়া যায় না, আর ওইগুলো তোমার প্রাকৃতিক ভাবে প্রকৃতিতে তৈরি জৈব পদার্থ। এই হলো মূলত তোমার জৈব আর অজৈব পদার্থ। তো এই সাইটোপ্লাজমের যে মাতৃকা, এখানে তুমি 36টা, এখানে তুমি 36টা জৈব আর হলো অজৈব পদার্থ পাবা, অর্থাৎ জৈব আর অজৈব পদার্থ মিলে 36টা পদার্থ এখানে আছে। তো এটা তোমরা এমসিকিউর জন্য একটু মাথায় রাখবা যে কয়টা জৈব ও অজৈব পদার্থ পাওয়া যায়, তোমার 36টা জৈব ও অজৈব পদার্থ পাওয়া যায়। এই হলো মূলত কথা। তো এতটুকুই। আর তারপরে তোমার আমি বললাম সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সম্পর্কে আমি ওরকম ভাবে তোমাদের আলোচনা করব না, কারণ তোমরা জানো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কি। একটা কোষের ভিতরে যত অঙ্গাণু আছে সবই সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, শুধুমাত্র ওই নিউক্লিয়াসটা বাদ যায়। তোমরা জাস্ট নিউক্লিয়াসটা বাদ দেবে, জাস্ট মাথায় রাখবে যে নিউক্লিয়াস সাইটোপ্লাজমীয় অঙ্গাণু না, তাহলে বাকি সবাই হলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তাহলে কারা কারা? মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সবাই হলো তোমার সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তো এখন আমরা আসি হলো সাইটোপ্লাজমের কাজে। তো সাইটোপ্লাজমের কাজ, তো সাইটোপ্লাজমের কাজ, তাই তো সাইটোপ্লাজমের কাজ তেমন একটা তোমার এই বইতে আলোচনা করা হয় নাই, কয়েকটা কাজের কথা আলোচনা করা হয়েছে। তো ওই কাজগুলো আমরা একটু মাথায় রাখবো, এখানে তোমার কোনো শর্ট টেকনিক দিয়ে মনে রাখা লাগবে না। সাইটোপ্লাজম জিনিসটা বুঝো, তাইলেই তুমি বুঝতে পারবে। আর একটা দুইটা পয়েন্ট একটু মনে রাখতে পারে, তো দুইটা পয়েন্ট মনে রাখার কোনো বিষয় না। এটা কি করে? ক্ষুদ্রাঙ্গ ধারণ করে। তো এরা আমরা সবাই জানি যে এরা কি করে? ক্ষুদ্রাঙ্গ ধারণ করে। তো ধারণ জিনিসটা আমরা বুঝি যে ধারণ মানে এর ভিতরে এই ক্ষুদ্রাঙ্গ অবস্থান করে, অর্থাৎ একটা জিনিস যেখানে থাকে, আমি যদি বলতাম যে ক্ষুদ্রাঙ্গ, যে এখানে আমি যদি ক্ষুদ্রাঙ্গের কাজ তোমাদেরকে পড়াইতাম, তাহলে ক্ষুদ্রাঙ্গ সাইটোপ্লাজমে অবস্থান করে এমনি বলতাম। বা যেহেতু সাইটোপ্লাজমে ক্ষুদ্রাঙ্গ আছে আর আমি সাইটোপ্লাজমের কাজ করতেছি, তাইলে অবস্থান করে এই জিনিসটা এমনি বলা যাচ্ছে না। এই জন্য এখানে এরকম বলা হয়েছে যে ক্ষুদ্রাঙ্গ ধারণ করে, অর্থাৎ আমার এই সাইটোপ্লাজমের মধ্যেই তোমার হলো এই ক্ষুদ্রাঙ্গ গুলা থাকে। ক্ষুদ্রাঙ্গ বলতে তোমার ক্ষুদ্রাঙ্গ বলতে কি বুঝাইছে এটা, মানে ক্ষুদ্রাঙ্গ বলতে তোমার এই যে অঙ্গাণু গুলাকেই ক্ষুদ্রাঙ্গ বলা হয়। তো অঙ্গাণু গুলোকে ক্ষুদ্রাঙ্গ বলা হয়েছে। অঙ্গাণু যেহেতু সাইটোপ্লাজমে আছে, এজন্য বলছে যে ক্ষুদ্রাঙ্গ ধারণ করে বা অঙ্গাণু ধারণ করে, এই জিনিসটাও তোমরা বলতে পারো। কারণ কি, এই যে অঙ্গাণু, অঙ্গাণু কি? অঙ্গাণু হলো মানে এগুলাকে কেন অঙ্গাণু বলা হয়? ধরো আমাদের বডিতে তো অঙ্গ আছে, অঙ্গ কি? আমাদের হলো হৃৎপিণ্ড একটা অঙ্গ, আমাদের হলো ফুসফুস একটা অঙ্গ, এইগুলো হলো আমাদের বডির অঙ্গ। এখন আমরা এই যে কোষের ভিতরে যে মাইটোকন্ড্রিয়া আছে, প্লাস্টিড আছে, তো এইগুলা তো মূলত অঙ্গ না, এগুলো অঙ্গের থেকেও ছোট। এগুলো কি? এগুলা হলো তোমার অঙ্গের থেকেও ছোট, এই জন্য এগুলাকে তুমি অঙ্গ বলতে পারবা না। এই জন্য বিজ্ঞানীরা এই এর একটা নাম দিল, সেটা কি? অঙ্গাণু। অর্থাৎ এরা যেহেতু অঙ্গের থেকে ছোট, এর জন্য এগুলোকে অঙ্গাণু বলা হয়। তো অঙ্গাণু যেহেতু বলা হয়, তাহলে তুমি ক্ষুদ্রাঙ্গ বলতে পারবে, কারণ ওরা অঙ্গ, তার মানে ওরা বড়। আর এরা কি? অঙ্গের থেকে ছোট, তার মানে কি? এরা হলো ক্ষুদ্রাঙ্গ। তো এরকম দুইটা নাম, অর্থাৎ তাই অঙ্গাণু তাই হলো ক্ষুদ্রাঙ্গ। আর এই অঙ্গাণু আর ক্ষুদ্রাঙ্গকে কে ধারণ করে? আমার সাইটোপ্লাজম ধারণ করে। তো তোমরা সাইটোপ্লাজম বুঝলে এই জিনিসটা তোমরা মানে মাথায় আসবে, তোমাদের আলাদাভাবে এই জিনিসটা মনে রাখা লাগবে না। তো এই হলো আরেকটা বৈশিষ্ট্য। তারপরে আরেকটা বৈশিষ্ট্য কি, এই বৈশিষ্ট্যটা সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। এই সাইটোপ্লাজম কি করে? কোষের অম্লত্ব এবং কোষের অম্লত্ব ও ক্ষারকত্ব রক্ষা করে। কোষের অম্লত্ব ও ক্ষারকত্ব রক্ষা করে, ক্ষারকত্ব রক্ষা করে। তো অম্লত্ব ও ক্ষারকত্ব রক্ষা করে, এটা হলো কোষ এই যে সাইটোপ্লাজমের যে কাজগুলা করতেছে, এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ এবং সবচেয়ে মানে কি বলবো, মানে এরাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো তোমরা এই কাজটা একদম প্রপারলি মাথায় রাখবে যে কোষের অম্লত্ব এবং ক্ষারকত্ব রক্ষা করে কে? সাইটোপ্লাজম করে। এখন জিনিসটা হলো তোমার এই যে বইতে কিন্তু অনেক বৈশিষ্ট্য আছে, তো একটা বৈশিষ্ট্যের সাথে তোমার এই জিনিসটা একটু মানে কি বলবো, একটু বেঁধে যাইতে পারে। বেঁধে যাওয়া বলতে তোমার মাথার ভিতরে মানে জিনিসটা কি গুলাই যাইতে পারে। কেমনে গুলাই যাবে? ধরো আমি তোমাকে একটা বৈশিষ্ট্য এখানে বলতেছি যে কোষের পিএইচ নিয়ন্ত্রণ করে। এখন ধরো যারা বইটা প্রপারলি পড়বা না, তারা কি করবা? তারা ধরো জানো, মুখস্থ করে রাখছো যে কোষের অম্লত্ব এবং ক্ষারকত্ব রক্ষা করে কে? সাইটোপ্লাজম রক্ষা করে। এখন তোমার পরীক্ষায় সাত দিছে যে কোষের পিএইচ রক্ষা করে কে? এখন তোমার মনে হবে যে আসলে জিনিসটা আসলে কোষের অম্লত্ব আর ক্ষারকত্ব, কিন্তু আমরা জানি যে পিএইচ কি? পিএইচ মূলত এই অম্লত্ব ক্ষারকত্ব এগুলাই তো তোমার পিএইচ দ্বারা নির্দেশ করা হয়। তো তোমার মাথায় কি খেলবে? তোমার মাথায় খেলবে কি যে আমি তো পড়ছিলাম অম্লত্ব ক্ষারকত্ব, কিন্তু স্যার হলো পিএইচ দিছে, তার মানে কি স্যার জিনিসটা একটু ঘুরাই দিছে। তো স্যার জিনিসটা ঘুরাই দিচ্ছে, তোমার মনে হয় হ্যাঁ স্যার তো জিনিসটা ঘুরাই দিচ্ছে, কোনো বিষয় না, আমি তো বুঝে গেছি যে অম্লত্ব ক্ষারকত্ব মানে তো পিএইচ, তার মানে কি এই যে এটার অ্যান্সারও কি? এটার অ্যান্সার হলো সাইটোপ্লাজম হবে। কিন্তু তুমি যদি এরকম ভাবো, তাহলে তুমি হলো ধোকা খেয়ে গেছো, কারণ আসলে জিনিসটা এরকম। হ্যাঁ ঠিক আছে, তোমার কথা ঠিক যে কোষের অম্লত্ব ক্ষারকত্ব যেহেতু রক্ষা করতেছে, তার মানে কোষের পিএইচ ও নিয়ন্ত্রণ করতেছে। এটা একদম বাস্তব কথা। আর এটা তাহলে কি, অম্লত্ব ক্ষারকত্ব যদি সাইটোপ্লাজম হলো রক্ষা করে, তাহলে মানে কি পিএইচ ও কি সাইটোপ্লাজমই
নিয়ন্ত্রণ করবে। বাট এখানে কাহিনীটা কি, কাহিনীটা হলো তোমার বইতে একটা ডাইরেক্ট লাইন আছে যেখানে আরেকটা অঙ্গাণুর কথা বলা হয়েছে, যে একদম মানে বলা হয়েছে যে এই অঙ্গাণুটার কাজে ডাইরেক্টলি বলা হয়েছে যে কোষের পিএইচ নিয়ন্ত্রণ করে। তখন তোমার তখন ওই অঙ্গাণুটাই অ্যান্সার করা লাগবে, কারণ বইতে তোমার ডাইরেক্টলি পিএইচ এর কথা বলা আছে, বইয়ে এই লাইনও আছে এই লাইনও আছে। এরকম যদি এই লাইনটা যদি তোমার বইতে না থাকতো তখন তুমি সাইটোপ্লাজম বসাইতে পারতা, কারণ জিনিসটা একটু ঘুরানো হইতো। কিন্তু বইতে ডাইরেক্টলি আছে তাই তুমি এটার ক্ষেত্রে সাইটোপ্লাজম অ্যান্সার করতে পারবা না। এই যে এই কাজটা করে মূলত কোষ গহ্বর। তো এটা তোমরা নোট করো, নোটের খাতায় একটু লিখে রেখো এক জায়গায় একটু বক্স করে, যে কোষের অম্লত্ব আর ক্ষারকত্ব রক্ষা করে হলো সাইটোপ্লাজম, বাট কোষের পিএইচ নিয়ন্ত্রণ করে হলো কোষঘর। তো এই জিনিসটা তোমাদের গোলাই যাবে যে তোমরা যখন সাইটোপ্লাজমে পড়ছো, আবার কোষঘর যদি অনেকে মানে অনেকে ধরো কোষঘর পড়ে না চাইলেও পারবা না, আবার অনেকে যদি পড়েও থাকো তাও ওই যে গুলাই যাবে, তোমার ওই টাইমে গুলাই যাবে, তখন তোমার মনে হবে সাইটোপ্লাজম না কোষঘর, সাইটোপ্লাজম না কোষঘর, তুমি পরে সাইটোপ্লাজম লিখে দিয়ে চলে আসবে। তো তোমরা অবশ্যই এক জায়গায় একটু লিখে রাখো যে সাইটোপ্লাজম কোষের অম্লত্ব ও ক্ষারকত্ব রক্ষা করে, কিন্তু কোষের পিএইচ নিয়ন্ত্রণ করে কি কোষগহ্বর। কোষগহ্বর হলো কোষের পিএইচ নিয়ন্ত্রণ করে। তো এই দুইটা পয়েন্ট, তো তোমরা এই একটা পয়েন্ট দ্বারা কিন্তু দুইটা পয়েন্ট তোমাদের মাথায় হয়ে যাচ্ছে। তো এই হলো তোমার একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ছিল। আর এখানে তোমার আর কি কি পয়েন্ট আছে, তো আরেকটা পয়েন্ট আছে কি, পরিবেশের উত্তেজনায় সাড়া দেয়। পরিবেশের উত্তেজনায় সাড়া দেয়। পরিবেশের উত্তেজনায় সাড়া দেয়, পরিবেশের উত্তেজনায় কে সাড়া দেয়, সাইটোপ্লাজম সাড়া দেয়। তো এটা হলো আরেকটা পয়েন্ট যে পরিবেশের উত্তেজনায় সাড়া দেয়। এখন কথা হলো যে উত্তেজনা, তো এই রিলেটেড আমি তোমাদেরকে তিনটা পয়েন্ট বলবো, তাহলে এই তিনটা পয়েন্ট বললে তোমাদের একসাথে তিনটা পয়েন্ট পড়া হয়ে যাবে। তিনটা পয়েন্ট কি কি, ধরো পরিবেশের উত্তেজনায় সাড়া দেয়, এটা একটা পয়েন্ট। উত্তেজনা হচ্ছে আমি ধরলাম যে পয়েন্টটা মূলত তোমার হলো মানে উত্তেজনা টাইপের পয়েন্ট, মানে উত্তেজনা হলো মেইন কিওয়ার্ড এই পয়েন্টে। তো এইখানে তোমাদেরকে আরো দুইটা জিনিস বলবো, মানে ওই দুইটা জিনিস হলো তোমার উদ্দীপনা দিয়ে, অর্থাৎ উত্তেজনা উদ্দীপনা এগুলো তোমার একই সিমিলার টাইপের ওয়ার্ড। তো আমি আরো দুইটা পয়েন্ট তোমাদেরকে শিখাবো, যে আমি তোমাদেরকে সাজেস্ট করবো এই তিনটা পয়েন্ট তোমরা একসাথে লিখে রাখো, তাহলে তোমাদের একসাথে তিনটা পয়েন্ট পড়া হয়ে যাবে। তো আরেকটা পয়েন্ট কি, আরেকটা পয়েন্ট হলো তোমার হলো স্নায়ু উদ্দীপনা সংবহন করে। তো এই পয়েন্টটা তোমাদেরকে আমি আমার আগের ভিডিওতে পড়িয়ে ফেলছি, যে স্নায়ু উদ্দীপনা সংবহন করে কে, সংবহন করে কে। তো এই কাজটা করে কি, এই কাজটা করে হলো তোমার কোষ ঝিল্লি, এই কাজটা করে তোমার কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি হলো স্নায়ু উদ্দীপনা সংবহন করে, স্নায়ু উদ্দীপনা সংবহন করে কি কোষ ঝিল্লি। আর পরিবেশের উত্তেজনায় সারা দেয় কে, সাইটোপ্লাজম। আর কি আরেকটা পয়েন্ট হলো উদ্দীপনার পরিবাহক রূপে কাজ করে, পরিবাহক রূপে কাজ করে, উদ্দীপনার পরিবাহক রূপে কাজ করে, কি কাজ করে, এই কাজটা করে কি তোমার কোষ প্রাচীরের প্লাজমোডেজমাটা। কোষ প্রাচীরের প্লাজমোডেজমা। তো তোমরা এই তিনটা পয়েন্ট একসাথে পড়বা, তাহলে কি হবে, তোমার একটা পয়েন্ট দ্বারা তিনটা পয়েন্ট হয়ে যাচ্ছে। কারণ আমাদের এখানে কি ওয়ার্ড হলো উত্তেজনা উদ্দীপনা, তো আমাদের মোটামুটি একটা জিনিস কি, তোমার এই উত্তেজনা উদ্দীপনা এগুলো মূলত এক জিনিসই বোঝায়। উত্তেজনা উদ্দীপনা মানে তুমি উত্তেজিত হয়ে যাচ্ছ, তুমি উদ্দীপিত হয়ে যাচ্ছ, তো এগুলো মূলত সিমিলার টাইপের ওয়ার্ড। তো এই যে উত্তেজনা উদ্দীপনা এইগুলা দিয়ে আমরা তিনটা পয়েন্ট মাথায় রাখবো কি, পরিবেশের উত্তেজনায় সাড়া দেয়, পরিবেশের উত্তেজনায় সাড়া দেয় কে, তোমার হলো সাইটোপ্লাজম। তোমার হলো স্নায়ুর উদ্দীপনা, স্নায়ুর যে উদ্দীপনা এটা এটা সংবহন বা পরিবহন করে কি, স্নায়ুর উদ্দীপনা, স্নায়ুর উদ্দীপনা সংবহন করে হলো তোমার কোষ ঝিল্লি। আর কি করে, আর হলো আরেকটা কি হলো উদ্দীপনার হলো উদ্দীপনার পরিবাহক রূপে কাজ করে কে, উদ্দীপনার পরিবাহক রূপে কাজ করে হলো কোষ প্রাচীরের প্লাজমোডেজমাটা। তো স্নায়ুর উদ্দীপনার ক্ষেত্রে কোষ ঝিল্লি, পরিবেশের উত্তেজনার ক্ষেত্রে সাইটোপ্লাজম, আর উদ্দীপনার পরিবাহক মানে খালি উদ্দীপনার পরিবাহক হিসেবে কাজ করে কি কোষ প্রাচীরের হলো প্লাজমোডেজমাটা। এই হলো তোমার তিনটা পয়েন্ট, আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা এই তিনটা পয়েন্ট একসাথে পড়বে, তাহলে কি হবে, তোমাদের একসাথে তিনটা পয়েন্ট পড়া হয়ে যাচ্ছে। আর তিনটা পয়েন্ট মূলত এই উত্তেজনা উদ্দীপনা, মানে তোমাদেরকে এমনি আমি তিনটা পয়েন্ট পড়ানোর জন্য যে তিনটা পয়েন্ট একসাথে লিখছি এরকম না। আমি যেহেতু মানে আমি দেখছি যে এখানে এই উত্তেজনা উদ্দীপনা এগুলো সিমিলার টাইপের ওয়ার্ড, যেহেতু একটা ওয়ার্ড দ্বারাই তোমার তিনটা পয়েন্ট কাভার হচ্ছে, তো তোমরা তিনটা পয়েন্ট একসাথে পড়ে রাখো, তাহলে তোমার ভালো জিনিসগুলো মনে রাখবে। তো তোমরা এই তিনটা একসাথে লিখে রাখো। এই তোমার সাইটোপ্লাজমে তোমার তেমন কিছু একটা বলা নেই। এই এই হলো তোমার তিনটা হলো সাইটোপ্লাজমের কাজ, যে পরিবেশের উত্তেজনায় সাড়া দেয়, তারপরে হলো তোমার ক্ষুদ্রাঙ্গ ধারণ করে, আর হলো কোষের অম্লত্ব ও ক্ষারকত্ব হলো রক্ষা করে। এই হলো তিনটা মেইন কাজ। তো এই ক্ষুদ্রাঙ্গ ধারণ করে এটা তোমরা এমনি পারো, অম্লত্ব ক্ষারকত্বটা একটু মনে রাখা লাগবে, আর উত্তেজনাটাও একটু মনে রাখা লাগবে, এখানে তোমার তেমন কোনো টেকনিক নাই। আর এখানে আরেকটা পয়েন্টের কথা বলা হয়েছে কি, আবর্তন। আবর্তনের মাধ্যমে তোমার কোষীয় অঙ্গাণুগুলোকে নড়াচড়ায় সাহায্য করে।
কোষীয় অঙ্গাণুগুলোকে নড়াচড়ায় সাহায্য করে, এটা তোমাদের বইতে লেখা আছে। এখন কথা হলো আবর্তনের মাধ্যমে কোষীয় অঙ্গাণুগুলোকে নড়াচড়ায় সাহায্য করে, এটা আসলে নতুন করে পড়ার কিছু নেই, এটা আমি তোমাদের প্রোটোপ্লাজমে এক্সপ্লেন করে দিছি। আবর্তন কি? আবর্তন কি? প্রোটোপ্লাজমের চলন। তো প্রোটোপ্লাজমে কে চলে? প্রোটোপ্লাজমের ভিতরে তোমার থাকে হলো কি, মানে মেইনলি কি থাকে হলো ক্ষুদ্রাঙ্গ আর হলো জেলিননাই পদার্থ বা অঙ্গাণু বা জেলিননাই পদার্থ। অঙ্গাণু ওইভাবে নড়াচড়া করতে পারে না, তোমার এই যে কি বলে ওর ভিতরে যে জেলিননাই পদার্থ আছে তারা একটা নির্দিষ্ট সিকোয়েন্সে ঘোরে বা একটু নড়াচড়া করে, এর কারণে তোমার অঙ্গাণুগুলো নড়ে যায়। তার মানে কি, এর নিচে এর ভিতরে যে জেলিননাই পদার্থ আছে তারা হলো নড়ে। আর জেলিননাই তোমার কি, প্রোটোপ্লাজমের জেলিননাই পদার্থ কে? প্রোটোপ্লাজমের মধ্যকার জেলিননাই পদার্থই তো আমার সাইটোপ্লাজম। তার মানে প্রোটোপ্লাজমে আবর্তন হচ্ছে, তার মানে কি ওই আবর্তনটা প্রোটোপ্লাজমে হচ্ছে, ঠিক আছে, বাট এক্স্যাক্টলি তুমি যদি স্পেসিফিকলি বলো তাহলে ওটা মূলত সাইটোপ্লাজমে হচ্ছে। এই জন্য এখানে এই পয়েন্টটা দেওয়া হচ্ছে যে আবর্তনের মাধ্যমে কোষীয় অঙ্গাণুগুলোকে নড়াচড়ায় সাহায্য করে। অর্থাৎ আবর্তনটা মূলত সাইটোপ্লাজমে হয়, আর সাইটোপ্লাজমে আবর্তন হলে কি হবে, কোষীয় অঙ্গাণুগুলোকে নিজেদের কোষীয় অঙ্গাণু নিজের অবস্থানগুলো একটু মানে এক্সচেঞ্জ করে নিতে পারবে। তার অবস্থান অবস্থান যদি তারা এক্সচেঞ্জ করে, তার মানে কি তারা যে একটু নড়াচড়া করতেছে, ওই জিনিসটাই যে আবর্তনের মাধ্যমে কোষীয় অঙ্গাণুগুলোকে নড়াচড়ায় সাহায্য করে। আবর্তনকে, আবর্তন মূলত প্রোটোপ্লাজমের চলন বা বলতে পারো যে সাইটোপ্লাজমের চলন। এই হলো 4টা পয়েন্ট, তোমার হলো প্রোটোপ্লাজমের কাজ নিয়ে 4টা পয়েন্ট। তো এখানে তোমার মোটামুটি এইগুলা কাভার হলো। আর এখানে হচ্ছে একটা এমসিকিউ টাইপের দিয়ে আছে তোমার হলো ইসের কোষ হলো গহ্বর। তো কোষ ঘর জিনিসটা আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করছি যে কোষ ঘর কি। কোষ ঘর মূলত প্রাণী কোষে কোনো কোষ ঘর পাওয়া যায় না, উদ্ভিদ কোষে পাওয়া যায়। তো কোষ ঘর জিনিসটা কি, তোমার কোষের ভিতরে কিছু ফাঁকা জায়গা থাকে, ফাঁকা জায়গা থাকে, বাট ওই ফাঁকা জায়গাটা একটা মানে পর্দা দ্বারা আবৃত থাকে। তো ওই পর্দার মধ্যে কি থাকে, বিভিন্ন বজ্র পদার্থ, তরল পদার্থ, এইগুলা এই পর্দার মধ্যে থাকে, কিন্তু পর্দার ভিতরে পুরো জায়গাটুকু ফাঁকা। তো ওই জিনিসটাকে মূলত তোমার কোষ ঘর বলা হয়েছে। তো এই কোষ ঘরের একটা, ওই যে বললাম না, একটা পর্দা দ্বারা আবৃত থাকে, জায়গাটা ফাঁকা কিন্তু তার উপর একটা আবরণ থাকে। তো কোষ ঘরের যে আবরণ বা পর্দা, ওটার একটা নাম আছে, ওটার নাম হলো টনোপ্লাস্ট। তোমরা এতটুকু একটু মাথায় রেখো যে কোষ ঘরের যে পর্দা ওটাকে টনোপ্লাস্ট বলা হয়, তো এতটুকু একটু মাথায় রাখো। তারপরে হলো তোমার এই হলো মোটামুটি তোমার হলো ইসের সাইটোপ্লাজমের কাজ। মানে 4টা পয়েন্ট তোমার জানা লাগবে। ক্ষুদ্রাঙ্গ ধারণ করে, তারপরে হলো তোমার কি, তারপরে হলো তোমার পরিবেশের উত্তেজনায় সাড়া দেয়, হলো ইসের কোষের অম্লত্ব ও ক্ষারকত্ব রক্ষা করে, আর আবর্তনের মাধ্যমে কোষীয় অঙ্গাণুগুলোকে নড়াচড়ায় সাহায্য করে। এখানে ক্ষুদ্রাঙ্গ ধারণ করে তুমি ইজিলি পেরে যাবা, আর হলো ওই আবর্তনের মাধ্যমে নড়াচড়া এইটাও ইজিলি পাবে। এই দুইটা তোমার যদি সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম এগুলো সম্পর্কে বেসিক কনসেপ্ট থাকে, তাহলে এই 2টা পয়েন্ট পেয়ে যাবে। আলাদাভাবে যে 2টা পয়েন্ট মনে রাখা থাকবে, বাট ওই 2টা পয়েন্ট যদি তোমরা মনে রাখো, তোমার আরো 3টা পয়েন্ট এক্সট্রা ভাবে মাথায় চলে আসবে অন্য অঙ্গাণু। তো এই ক্ষেত্রে তুমি 2টা মনে রাখলে আরো কিছু পয়েন্ট তোমার ভরা হয়ে যাচ্ছে। তো এখানে আরেকটা এমসিকিউ দাগাই দিচ্ছি, তোমার সাইটোপ্লাজমে পানির পরিমাণ। সাইটোপ্লাজমে কত রকম পানি থাকে? সাইটোপ্লাজমে পানি থাকে হলো তোমার 65 থেকে 96%। তো এটা এমসিকিউ হিসেবে তোমাদের মাথায় রাখা লাগবে যে 65 থেকে 96% সাইটোপ্লাজমে পানি থাকে। তো এখানে তোমাদের আরেকটা পয়েন্ট তোমাদের বলেছিলাম যে প্রোটোপ্লাজমে পানি, তো প্রোটোপ্লাজমে কতটুকু পানি থাকে? 70 থেকে 90%। তো তোমরা অবশ্যই এই 2টা পয়েন্ট একসাথে পড়বা, কারণ গুলাইলে এই যে এই 2টা গুলাই দেবা তোমার পরীক্ষায় কলামিত, কখনো তোমার বইয়ের বাইরে থেকে বানায় দেয় না, তোমার এই বই থেকে এরকম কয়েকটা পয়েন্ট খুঁজে তোমার পরীক্ষার খাতায় দিবে। তো তুমি যদি 2টা সম্পর্কে ধারণা তোমার থেকে যায়, দেখবে ইজিলি তুমি 4টা পয়েন্টের ভিতরে একটা পয়েন্ট ইজিলি দাগাইতে পারতেছো। তো এই 2টা পয়েন্ট একসাথে বলবা যে সাইটোপ্লাজমের পানি হলো 65 থেকে 96%, আর প্রোটোপ্লাজমের পানি কত, 70 থেকে 90%। এই 2টা হলো এমসিকিউ আসবে না, যদি আসে তাহলে এই 2টা একসাথে পড়লা। গেল পানির বিষয় গেল, দেন হলো আমরা বিপাকে আসি। তো বিপাক জিনিসটা তোমাদেরকে এর আগেও বুঝাইছিলাম, তো এটা আরেকবার বুঝাই। বিপাক, বিভাগের ইংলিশ হলো মেটাবলিজম। তো মেটাবলিজম, এটা বিপাককে তোমার ইংলিশে হলো মেটাবলিজম বলা হয়। তো মেটাবলিজম, তো এই বিপাক, বিপাক কি? বিপাক হলো ধরো আমাদের বডিতে বিভিন্ন প্রসেস আছে, আমাদের বডিতে পরিপাক হয়, আমাদের বডিতে তোমার শ্বসন হয়, আমাদের বডিতে তোমার রেচন হয়, আমাদের বডিতে তোমার মানে এরকম বিভিন্ন প্রসেস হয়। তো এই প্রসেস গুলাকে তোমার ইনকমন একটা জিনিস দ্বারা বলা হয়। এই ইনকমন, এই প্রসেস গুলাকে ইনকমন একটা মানে একটা নাম দেওয়া হয়েছে, সেটা হলো বিপাক। অর্থাৎ বিপাক দ্বারা মূলত আমাদের বডিতে যত প্রসেস হয় সবাইকে এই বিপাক ওয়াটা ডিফাইন করতে পারে। এখন হলো বিপাকটাকে আবার তোমার 2 ভাগে ভাগ করা হয়। কি? একটা হলো তোমার উপচিতি, উপচিতি, আর একটা হলো তোমার অপচিতি। মানে উপচিতিমূলক বিভাগ আর একটা হলো অপচিতিমূলক বিভাগ। তো এখন তুমি, তোমার একটা কথা হলো, তুমি এখানে বুঝতে পারতেছি অপওয়ার্ডটা, অপওয়ার্ডটা সবসময় নেগেটিভ জিনিসপত্র বোঝায়। এখন একটা জিনিসের যদি 2টা
প্রকার হয়, তাহলে একটা তোমার পজিটিভ বোঝাবে আর একটা হলো নেগেটিভ বোঝাবে। এখন কি নেগেটিভ বোঝাবে কি পজিটিভ বোঝাবে তুমি এই অপবাদটা দ্বারা বুঝবে। তো অপ সবসময় নেগেটিভ জিনিসপত্র বোঝায়, তার মানে কি অপোজিট হলো তোমার নেগেটিভ কিছু বোঝাবে, আর তাহলে এই যেহেতু নেগেটিভ বোঝাচ্ছে এই অবশ্যই পজিটিভ জিনিস বোঝাবে। তো এই উপযোজিতমূলক বিভাগকে বলা হয় তোমার গঠনমূলক বিভাগ। মানে গঠনমূলক মানে বুঝতে পারছো হলো এটা হলো ধনাত্মক টাইপ জিনিসপত্র বোঝাবে, আর এটাকে তোমার ধ্বংসাত্মক বিভাগ বলা হয়। ধ্বংসাত্মক বিভাগ বলে, তাহলে তুমি বুঝতেই পারছো যে এটা হলো তোমার ভালো কিছু বোঝাবে, এটা খারাপ কিছু বোঝাবে। এখন জিনিসটা কি, জিনিসটা হলো আমাদের বডিতে বিভিন্ন প্রসেস হয়, ঠিক আছে। তো প্রসেস গুলো কিভাবে হয়, কিছু প্রসেসে আমাদের বডিতে কিছু তৈরি হয়, আবার কিছু প্রসেসে আমাদের বডিতে কিছু জিনিস ভেঙে যায়। ফর এক্সাম্পল ধরো আমাদের বডিতে হলো হচ্ছে ধরো এরা ধরো প্রাণীর ক্ষেত্রে, দেখো প্রাণীর ক্ষেত্রে তুমি প্রথমে খাদ্য গ্রহণ করো, তারপরে তোমার খাদ্যটা কি হয়, তোমার খাদ্যটা আস্তে 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 পরিপাক হচ্ছে। তোমার খাদ্যটা আস্তে 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 পরিপাক হচ্ছে, পরিপাক হয়ে একদম কি খাদ্যটা কিন্তু ছোট 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 ভাগে ভেঙে যাচ্ছে। ভেঙে তারপর লাস্টে আবার শোষণের মাধ্যমে খাদ্যটা একদম পুরো শক্তিতে পরিণত হয়ে তোমার খাদ্যের কোনো চিহ্নই থাকতেছে না, মানে খাদ্যটা ভেঙে যাচ্ছে। তো এইটা হলো কি, এটা কি কোনো পজিটিভ জিনিস? অবশ্যই না, এটা একটা নেগেটিভ জিনিস। তুমি একটা জিনিস ভেঙে ফেলতেছো, একটা জিনিস ছোট 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 ভাগে ভাগ করে ফেলতেছো, অবশ্যই এটা নেগেটিভ কিছু। তো এইটাই মূলত তোমার অপচিতিমূলক বিপাক বা ধ্বংসাত্মক বিপাক। আর উপচিতিমূলক কি, ধর আমাদের বডিতে আমরা বিভিন্ন কিছু তৈরি হয়, তো আমাদের বডিতে প্রোটিন তৈরি হয়, আমাদের বডিতে নিউক্লিক অ্যাসিড তৈরি হয়, এইটা তৈরি হয়। তো এই যেসব জিনিস যখন তৈরি হয়, তো এই তৈরিটাও তো তোমার কোনো প্রক্রিয়ার মাধ্যমে হয়, তো ওই জিনিসটা মূলত তোমার উপচিতিমূলক বা হলো গঠনমূলক বিপাকের মধ্যে পড়ে। মানে তৈরি হচ্ছে তাহলে গঠনমূলক, আর ভেঙে যাচ্ছে ছোট হচ্ছে তাহলে কি, ওটা হলো অপচিতি বা ধ্বংসাত্মক বিপাক। এই হলো মূলত দুইটা জিনিস। এর হলো সবচেয়ে বড় এক্সাম্পল হলো উপচিতির, একটা বিগেস্ট এক্সাম্পল হলো তোমার সালোক সংশ্লেষণ, যেটার মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করে। আর অপচিতের একটা খুব ভালো এক্সাম্পল হলো তোমার শ্বসন, যার মাধ্যমে কি তোমার সকল জীব হলো কি শক্তিতে মানে খাদ্যকে ভেঙে শক্তিতে পরিণত করে। এই হলো উপচিতি আর অপচিতির কনসেপ্ট। তো এইখানে তোমার মূলত কি বলা আছে, এখানে তোমার শোষণ সম্পর্কে একটু বলা আছে। তো শোষণ সম্পর্কে আমি তোমাদেরকে তেমন কিছু বলবো না, এখানে যা বলা আছে সেটা একটু বলি। এখানে শোষণ সম্পর্কে একটু তোমাদেরকে ধারণা দিছে। শ্বসন, তো শ্বসন কি, শ্বসন হলো দুই টাইপের শ্বসন হয়, একটা হলো বহিঃ শ্বসন আর একটা অন্তঃশ্বসন। তো বহিঃ শ্বসন হলে যে আমরা অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে দিচ্ছি, তো এটা হলো বহিঃ শ্বসন। বাট এই তোমার এই হলো তোমার বোটানি বইতে যে শ্বসনের কথা বলা হয় ওটা মূলত তোমার অন্তঃশ্বসন। অন্তঃশোষণটা কি, আমাদের খাদ্যটা আমাদের কোষের মধ্যে যায়, দেন ওটা শক্তিতে পরিণত হয়, ওটা হলো অন্তঃশোষণ। তো তোমাদের বায়োলজি বইতে মানে এই জীববিজ্ঞান বায়োলজি ফার্স্ট ইয়ার বইতে যদিও জিনিসটা শ্বসন বলা হয়েছে, আর জিনিসটা হলো অন্তঃশোষণ, কারণ বহিঃশোষণ না। শ্বসন বলতে তোমার অন্তঃশোষণ বহিঃশোষণ দুইটাকেই বোঝায়। আর তোমার বায়োলজি বইতে শুধুমাত্র অন্তঃশোষণের কথাই বলা হয়েছে, বাট ওটাকে শুধু শ্বসন হিসেবে এখানে লেখা হয়েছে, বাট এটা মূলত অন্তঃশোষণ। তো এখানে তোমার এই অন্তঃশোষণের কথাই বলা হয়েছে যে এই প্রক্রিয়ায় কি হয়, খাদ্য ভেঙে হলো তোমার শক্তিতে পরিণত হয়। তো এখানে তোমার প্রথমে একটা পয়েন্ট বলছে, একটা কথা কি বলছে, এটা হলো জীবদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। জীবের কি সবচেয়ে তোমার গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, আসলে এটা হলো জীবের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। কারণ কি, তোমার ধরো তুমি একটা খাদ্য খাইছো, এখন খাদ্য তুমি কেন খাও, খাদ্য খাও হলো তুমি শক্তি তৈরি করার জন্য। এখন তোমার বডিতে ধরো খাদ্য গ্রহণ করছো বাট তোমার বডিতে শ্বসন হয়, তার মানে কি খাদ্যটা তোমার বডিতে ওরকম ভাবে থেকে যাবে, ওটা আর শক্তিতে পরিণত হবে না। তো তুমি যতই মানে কি বলো পুষ্টি সমৃদ্ধ খাদ্য খাও না কেন, কাজের কাজ কিছু হবে না, কারণ তোমার বডিতে শোষণ হচ্ছে না। এজন্য শোষণ হলো জীবদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। আরেকটা কারণ আছে, ধরো জীবদের শোষণ এমন একটা প্রসেস, এটা সবার হয়, এটা তুমি ব্যাকটেরিয়া থেকে শুরু করে উদ্ভিদ প্রাণী সবার হয়। আর ধরো সালোক সংশ্লেষণ, এটা কিন্তু তোমার ইসে হয় না, ব্যাকটেরিয়াতে হবে না, প্রাণীতে হবে না, এটা উদ্ভিদে হবে। তো কিছু কিছু প্রসেস আছে এক জায়গায় হয় আরেক জায়গায় হয় না, বা শোষণ এমন একটা প্রসেস এটা হলো সবার হয়, এবং এটা এমন একটা প্রসেস যে এটা ছাড়া আসলে মানে জীবের বেঁচে থাকা সম্ভব না। এই জন্য বলছি এটা হলো জীবের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। মানে এই জন্য এটা জীব ওয়ার্ডটা ইউজ করতে পারছে, কারণ শোষণ হলো সবার হয়। আর সালোক সংশ্লেষণ কিন্তু তুমি যদি বলো তাহলে এটা উদ্ভিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, এটা জীবের জন্য কিন্তু তুমি বলতে পারবা না। এই জন্য জীবের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হচ্ছে তোমার হলো এই শ্বসন। গেল। এই হলো তোমার মোটামুটি শ্বসন সম্পর্কে। আর কিছু আর কয়েকটা জিনিস বলা আছে, আর কয়েকটা জিনিস তোমার এখানে বলা আছে। আর কয়েকটা জিনিস কি বলা আছে, তোমার শ্বসন মানে প্রসেসটা, এখন শ্বসন প্রসেসটা সম্পর্কে তোমাদের আমি অত বিস্তারিত আলোচনা করব না, কারণ তোমার এই হলো উদ্ভিদ বিজ্ঞান বইয়ের একদম তোমার হলো লাস্টের অধ্যায়, লাস্টের না তো 9 বা 10 নাম্বার অধ্যায়, 9 নাম্বার অধ্যায়, এই 9 নাম্বার অধ্যায়তে মানে অধ্যায়টা মূলত তোমার শোষণ আর সালোক সংশ্লেষণ নিয়ে, মানে একটা পুরা অধ্যায় তোমার শোষণ আর সালোক সংশ্লেষণ নিয়ে আলোচনা করছে। তো ওইগুলা সম্পর্কে তোমাদেরকে অত প্রপারলি মানে আমি এখন অত প্রপারলি জানছি না, জাস্ট হালকা একটু ধারণা দিচ্ছি যে শ্বসনটা আসলে কিভাবে হয়। তো শ্বসনে তোমার চারটা মানে ধাপ আছে, একটা হলো তোমার গ্লাইকোলাইসিস।
গ্লাইকোলাইসিস তোমার পাইরুভিক অ্যাসিডের জারণ, পাইরুভিক অ্যাসিডের জারণ তোমার হলো কেপ চক্র। তারপরে তোমার কি আছে, তারপরে তোমার হলো আছে আরেকটা, আরেকটা হলো তোমার হলো ইলেকট্রন, ইলেকট্রন পরিবহন তন্ত্র, পরিবহন তন্ত্র। এই হলো তোমার শ্বসনের হলো চারটা ধাপ, অর্থাৎ এই যে আমরা যে খাদ্যটা ভাঙতেছি, ভেঙে শক্তি পরিণত করতেছি, তো এটা চারটা ধাপের মাধ্যমে হয়। এখন এই চারটা ধাপের কথা এখানে তোমাদের কেন বললাম, যে এই শোষণের এই চারটা ধাপ, চারটা ধাপের মধ্যে এই প্রথম ধাপটা, এটা মূলত তোমার কোষের সাইটোপ্লাজমে সংগঠিত, কোষের সাইটোপ্লাজমে, অর্থাৎ শোষণের প্রথম ধাপ যেটাকে গ্লাইকোলাইসিস বলা হয়। এই গ্লাইকোলাইসিস ধাপটা কোথায় হয়, এটা হলো কোষের সাইটোপ্লাজমে হয়। ভালো কথা, এটা কোষের সাইটোপ্লাজম হলো। এরপরে কি আছে, এরপরে আরো তিনটা ধাপ আছে। আরো তিনটা ধাপ কি, তোমার একটা হলো পাইরুভিক অ্যাসিডের জারণ, ক্রেবস চক্র, আর ইলেকট্রন পরিবহন তন্ত্র। তো এই তিনটা ধাপ কোথায় হয়, এই তিনটা ধাপ হলো কোষের হলো একটা অঙ্গাণু আছে মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়াতে হয়, মাইটোকন্ড্রিয়াতে হয়। তো ওই জিনিসটাই তোমার এখানে বলা আছে, যে শোষণ লিখে এখানে বলছে যে গ্লাইকোলাইসিসটা সাইটোপ্লাজমে হচ্ছে, দেন হলো অন্য তিনটা ধাপ কোথায় হচ্ছে, অন্য ধাপগুলো হলো তোমার এই মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে। তো ওই জিনিসটাই তোমার এই যে এখানে হালকা পাতলা বলা আছে। তো তোমার এই শোষণ মানে এটা কি করে, আমাদের খাদ্যকে শক্তিতে পরিণত করে। তো এটা হলো তোমার চারটা ধাপে হয়। তো প্রথম ধাপটা হলো তোমার গ্লাইকোলাইসিস। তো এই গ্লাইকোলাইসিসটা কোথায় হয়, এটা হলো কোষের সাইটোপ্লাজমে হয়। আর আর তিনটা ধাপ আছে তোমার পাইরুভিক অ্যাসিড, ক্রেবস চক্র, ইলেকট্রন পরিবহন তন্ত্র। এই তিনটা ধাপ কোথায়, এগুলো হলো তোমার মূলত মাইটোকন্ড্রিয়াতে হয়। এটা হলো একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হলো মাইটোকন্ড্রিয়া, সেখানে হয়। তো এই হলো তোমার শোষণ টপিকটা, এটাই হলো তোমার এখানে বলা আছে। আর শোষণে আসলে কি হয়, শোষণে মূলত ওই যে কি বলে, খাদ্য ভেঙে শক্তিতে পরিণত হচ্ছে, অর্থাৎ এখানে কিছু নেগেটিভ জিনিসপত্র হচ্ছে, এই কারণে এটাকে তোমার অপচিতিমূলক বিপাক বলা হয়। এই হলো শোষণ, তোমাদের বইতে হালকা আলোচনা করছে, আমিও হালকা একটু করে দিলাম। তো এই হলো শোষণ। তারপরে তোমার একটা, তারপরের টপিকে আরেকটা টপিক তোমার বলা আছে সালোক সংশ্লেষণ। তো সালোক সংশ্লেষণও তুমি ওই 9 নম্বর অধ্যায় যখন পড়বা তখন বিস্তারিত জানতে পারবা। আমি তোমাদেরকে তেমন কিছু জানাবো না। এটা মূলত কি করে, এটা হলো শুধুমাত্র তুমি এই জিনিসটা শুধুমাত্র উদ্ভিদে দেখতে পাবা, এই সালোক সংশ্লেষণ শুধুমাত্র উদ্ভিদে হয়। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা কি, এটা কি করে, এটা হলো উদ্ভিদ হলো খাদ্য তৈরি করে, এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করে। আর তৃতীয় কথা কি, তৃতীয় কথা হলো এটা কি, এটা যেহেতু উদ্ভিদ খাদ্য তৈরি করতেছে, উদ্ভিদ যেহেতু খাদ্য তৈরি কিছু তৈরি করতেছে, তার মানে কি এটা অবশ্যই এটা উপচিতিমূলক বিপাক প্রক্রিয়া হবে। আর চতুর্থ কথা কি, এটা কোথায় হয়, এটা হলো এটা হয়, এটা হলো কোষে হয়। এখন কোষের একটা অঙ্গাণু আছে যেটাকে তোমার প্লাস্টিড বলা হয়। তো এখানে তোমার ক্লোরোপ্লাস্ট বলা হয়েছে। তো প্লাস্টিডের ক্লোরোপ্লাস্টে হয়, ঠিক আছে, বাট মানে তুমি প্লাস্টিডও বলতে পারো, অর্থাৎ এটা তোমার কোথায় হবে, এটা হলো তোমার কোষের একটা অঙ্গাণু প্লাস্টিড। বা তুমি বলতে পারো প্লাস্টিড আবার হলো তিন টাইপের আছে, তিন টাইপের প্লাস্টিড আছে তোমার, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। তো প্লাস্টিডের মধ্যে কোন কোন মানে কোনটা হয়, তোমার ক্লোরোপ্লাস্টে হয়, ক্লোরোপ্লাস্টে হয়। মানে তো প্লাস্টিক তিন টাইপের প্লাস্টিক আছে রং অনুযায়ী, অর্থাৎ সবুজ প্লাস্টিককে তোমার ক্লোরোপ্লাস্ট বলা হয়, রঙিন প্লাস্টিককে ক্রোমোপ্লাস্ট বলা হয়, আর বর্ণহীন প্লাস্টিককে লিউকোপ্লাস্ট বলা হয়। তো এর মধ্যে তোমার হলো যেটা হলো সবুজ প্লাস্টিক, সেটা হলো মূলত তোমার এই হলো সালোক সংশ্লেষণটা করতে পারে। এর জন্য কি হয়, এই সালোক সংশ্লেষণটা তোমার কোষের হলো ক্লোরোপ্লাস্টে হয়। এতটুকু জানলেই তোমার আপাতত হচ্ছে। দেন তোমার এখানে আরেকটা কথা বলা হচ্ছে হলো প্রোটিন সংশ্লেষ, প্রোটিন সংশ্লেষ। তো এটা কোথায়, এটা হলো তোমার কোষে একটা অঙ্গাণু আছে রাইবোসোম, এটা সম্পর্কে আমরা একটু পরে একটু আলোচনা করব। তো এই রাইবোজোমে মূলত প্রোটিন সংশ্লেষ হয়, অর্থাৎ আমাদের একটা একটা জীবের বেঁচে থাকার জন্য তোমার প্রোটিনের থেকে ইম্পর্টেন্স মানে অন্য কোনো কিছুর নাই। অর্থাৎ আমরা যাই করি সবকিছুর সাথে তোমার প্রোটিনের কোনো না কোনো কানেকশন থাকবে। অর্থাৎ আমাদের এই কাজটা করতেছি তোমার প্রোটিনের মাধ্যমে, ওইটা করতেছি প্রোটিনের মাধ্যমে, সবকিছুর সাথে প্রোটিন মানে মানে প্রোটিন লাগবে। তো এই প্রোটিনটা আমাদের বডিতে এই যে প্রয়োজন অনুযায়ী এই প্রোটিনটা তৈরি করা হলো এই একটা অঙ্গাণু, সেটা হলো রাইবোসোম। রাইবোসোম মূলত আমাদের বডির সকল ধরনের প্রোটিন মানে তৈরি করার সাথে সংশ্লিষ্ট। এই জিনিসটা মাথায় রাখবো যে আমাদের বডির প্রোটিন তৈরি করে কে, প্রোটিন তৈরি করে হলো রাইবোসোম। আর এখানে আরেকটা পয়েন্ট তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি, পয়েন্টটা কি, তোমার আদি কোষে, আদি কোষে কি হয়, আদি কোষে হলো তোমার সাইটোপ্লাজমের নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড হলো তোমার তৈরি হয় বা সংশ্লেষণ আদি কোষে। আদি কোষে তোমার সাইটোপ্লাজমে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড হলো তোমার সংশ্লেষ হয় বা তৈরি হয়, এরকম কিছু একটা। এখন নিউক্লিক অ্যাসিড জিনিসটা কি, নিউক্লিক অ্যাসিড জিনিসটা তোমাদেরকে একটু বোঝাই, তাইলে মানে এটা সম্পর্কে তোমার পরবর্তীতে বিস্তারিত আলোচনা আছে, একটু বোঝাই যে নিউক্লিক অ্যাসিড জিনিসটাকে। তো নিউক্লিক অ্যাসিডকে তোমার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো তোমার ডিএনএ আর একটা হলো তোমার আরএনএ। তো ডিএনএ আর আরএনএ, তো
তো মানে এদের পূর্ণরূপ যদি তুমি দেখো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আরটা কি, আরটা হলো হলো কি বলে রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এই হলো তোমার দুইটা নিউক্লিক অ্যাসিড, একটা নাম হলো তোমার ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর একটা কি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এই যে ডিঅক্সি ডিএনএ আর আরএনএ, এরা মানে এদের হলো একটা রাসায়নিক গঠন আছে, অর্থাৎ ডিএনএ এর একটা একটা টাইপের রাসায়নিক গঠন আছে, আর আরএনএ এর আরেকটা টাইপের রাসায়নিক গঠন আছে, মানে দুইটা প্রায় একই রকম, জাস্ট হালকা একটু ডিফারেন্স তোমরা পাবা। তো ওই ডিফারেন্সের কারণে দুইটার মানে দুইটা টাইপ হয়ে গেছে। বাট এগুলো মূলত তোমার নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড অর্থাৎ কি, এগুলো মানে এক ধরনের রাসায়নিক পদার্থ। আমরা অ্যাসিড ওয়ার্ডটার সাথে তো আমরা সবাই পরিচিত, এটা আমরা কেমিস্ট্রিতে বেশি পাই এই ওয়ার্ডটা অ্যাসিড। তো এটাও কি অ্যাসিডের একটা নির্দিষ্ট গঠন আছে। তো এই যে ডিএনএ আরএনএ এগুলোর গঠনটাও অনেকটা অ্যাসিডের মতো, মানে অ্যাসিড একটা রাসায়নিক পদার্থ, ডিএনএ আরএনএ এগুলো একটা রাসায়নিক পদার্থ। তো এইগুলাকে তোমার যেহেতু এগুলা নিউক্লিয়াসে পাওয়া যায়, আর এগুলা এদের রাসায়নিক গঠন হলো অ্যাসিডের মতো, এই কারণে এগুলোকে তোমার নিউক্লিক অ্যাসিড বলা হয়েছে, কারণ এই অ্যাসিড গুলো নিউক্লিয়াসে পাওয়া যায়, যেজন্য এগুলার নাম কি নিউক্লিক অ্যাসিড। কিন্তু এই নিউক্লিক অ্যাসিডের মধ্যেও কিছু মানে এদের স্ট্রাকচারে হালকা একটু চেঞ্জ পাবে, এই কারণে এদের আবার দুইটা ভাগে ভাগ হয়ে যাওয়া লাগছে, একটা হলো ডিএনএ আর একটা হলো আরএনএ। তো আপাতত এতটুকু জেনে রাখো যে ডিএনএ আরএনএ মূলত নিউক্লিক অ্যাসিড। তো বাট এদের স্ট্রাকচার একটু ডিফারেন্স, মানে স্ট্রাকচার একটু আলাদা করা হওয়ার কারণে দুইটার হলো দুইটা নাম হয়েছে। এতটুকু জানলে আপাতত হচ্ছে, পরে আমরা বিস্তারিত ডিএনএ আরএনএ সম্পর্কে জানবো। তো এই যে নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ আরএনএ, তো এই নিউক্লিক অ্যাসিডটা তোমার আদি কোষ, অর্থাৎ আদি কোষী কারে সেটা আমরা খুব ভালো করে জানি, এটা হলো ব্যাকটেরিয়ার টাইপের যারা আছে। তো ব্যাকটেরিয়াতে এই নিউক্লিক অ্যাসিডটা কোথায় তৈরি হয়, ব্যাকটেরিয়াতে এই নিউক্লিক অ্যাসিডটা তোমার হলো ইসে তৈরি হয়, তোমার হলো সাইটোপ্লাজমে তৈরি হয়। বাট ইসের ক্ষেত্রে হলো আমাদের মানে প্রকৃত কোষী জীবের ক্ষেত্রে এই নিউক্লিক অ্যাসিড গুলো কোথায় তৈরি হবে, নিউক্লিয়াসে তৈরি হবে। কারণ কি, তোমার এই আদি কোষী যারা আছে ওদের তো নিউক্লিয়াস নাই, বাট এদের তো নিউক্লিক অ্যাসিড লাগবে, কারণ এই নিউক্লিক অ্যাসিড ডিএনএ এগুলা ছাড়া তো এরা হলো বংশ বৃদ্ধি করতে পারবে না। তারপরে আরএনএ, আরএনএ ছাড়া এরা প্রোটিন তৈরি করতে পারবে না। সেজন্য এদের এইগুলা লাগবে। তো এইগুলা এদের কোথায় তৈরি হবে, এগুলা এদের সাইটোপ্লাজমে তৈরি হবে। বাট আমাদের যেহেতু নিউক্লিয়াস আছে, আমাদের এইগুলা কোথায় তৈরি, নিউক্লিয়াসে তৈরি হবে। আর এগুলোর নাম নিউক্লিক অ্যাসিড হওয়ার কারণই হলো এগুলো হলো নিউক্লিয়াসে পাওয়া যায়। তো এগুলোর গঠন হলো অনেকটা অ্যাসিড টাইপের, বা এগুলো রাসায়নিক পদার্থ, অ্যাসিড টাইপের রাসায়নিক পদার্থ। আর প্লাস কি, প্লাস হলো এরা নিউক্লিয়াস পাওয়া যায়, তাই এরা হলো নিউক্লিক অ্যাসিড। এটাই, এতটুকু তোমরা একটু জেনে রাখো। তো এখানে তোমাদের আর একটা ছক দাগাই দিছি, ছকে তোমার প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজম সম্পর্কে একটু পার্থক্য বলছে। তো অলরেডি আমি তোমাদেরকে প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজম দুইটাই পড়াই ফেলছি, তো পার্থক্য করা আমাদের কাছে তেমন একটা সমস্যা হবে না। তো প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজম এই দুইটার হলো পার্থক্য। তো এই দুইটার পার্থক্যে আমরা প্রথমে আসি, যে প্রোটোপ্লাজম কি আর হলো সাইটোপ্লাজম কি। তো এখানে তোমার যেরকম বলা আছে যে মানে প্রোটোপ্লাজমে বলা আছে যে সমুদয় সজীব অংশ, আর হলো প্রথমে অবস্থান বলছে, মানে অবস্থান বলতে তোমার প্রথম পয়েন্ট, ফার্স্ট পয়েন্টটা কি দিছে হলো কোষের সমস্ত সজীব অংশ। অর্থাৎ একটা কোষ যদি আমরা বুঝি, তাহলে একটা আদর্শ কোষ, একটা আদর্শ কোষে কি থাকবে, তোমার এই হলো কোষ প্রাচীর থাকবে, তারপরে বিভিন্ন তোমার কোষের উপাদান গুলা থাকবে। তো আমরা জানি কি কোষ প্রাচীর একটা নির্জীব বস্তু, নির্জীব বস্তু, আর এর ভিতরে যত সজীব অংশ আছে পুরাটুকু হলো প্রোটোপ্লাজম। তাহলে কি আমরা কি বলতে পারি, যে কোষের সমস্ত সজীব অংশই কি প্রোটোপ্লাজম, সজীব অংশই হলো তোমার প্রোটোপ্লাজম। তো এটা আমরা প্রোটোপ্লাজমের কাছে ডাইরেক্টলি বলতে পারি। কিন্তু সাইটোপ্লাজম, ঠিক আছে, সাইটোপ্লাজম হলো সজীব অংশ, বাট কোষের সমস্ত সজীব অংশ কিন্তু সাইটোপ্লাজম না, আমাদের কিছু জিনিস বাদ দেওয়া লাগবে। তোমার প্রোটোপ্লাজম থেকে যদি আমরা নিউক্লিয়াসকে বাদ দিই, আর হলো তোমার কোষ ঝিল্লিকে বাদ দিই, তাইলেই আমরা সাইটোপ্লাজমকে পাবো। তার মানে আমাদের এই দুইটা জিনিস বাদ দিয়ে দেন বলা লাগবে যে সজীব অংশ। তাহলে কি আমরা এটা বলতে পারি যে কোষের, ধরো কোষের নিউক্লিয়াসের বাইরে, মানে নিউক্লিয়াস ছাড়া, নিউক্লিয়াসের বাইরে ও কোষ ঝিল্লি দ্বারা আবৃত, কোষ ঝিল্লি দ্বারা আবৃত সজীব অংশ হলো সাইটোপ্লাজম। আবৃত সজীব অংশ হলো তোমার হলো সাইটোপ্লাজম। তো এই জিনিসটা আমরা মানে জাস্ট অবস্থান বা অবস্থান দেখে এই পয়েন্টটা বানাইতে পারি যে দুইটাই সজীব অংশ, একটা হলো সমস্ত সজীব অংশ, আরেকটার একটু লিমিটেশনস আছে, অর্থাৎ নিউক্লিয়াসটা বাদ দেওয়া লাগবে, আর হলো কোষ ঝিল্লিটাও বাদ দেওয়া লাগবে। অর্থাৎ কোষ ঝিল্লি দ্বারা আবৃত, বাট কোষ ঝিল্লি ওর ভিতরে পড়ে না, এই কারণে এরকম ভাবে লেখা হয়েছে। এই হলো আমার প্রথম পয়েন্ট। দেন সেকেন্ড আরেকটা পয়েন্ট আছে, সেকেন্ড পয়েন্টটা কি, সেকেন্ড পয়েন্টটা হলো তোমার অংশ, মানে প্রোটোপ্লাজমের গঠন এটা কি কি দ্বারা গঠিত। তা আমরা জানি যে প্রোটোপ্লাজমে কি কি পাবো, মেইনলি আমরা এখানে তোমার কোষ ঝিল্লিটা পাবো, তারপরে তোমার সাইটোপ্লাজমটা পাবো, সাইটোপ্লাজমটা পাবো, আর হলো নিউক্লিয়াস পাবো। এই হলো এই তিনটা জিনিস পাবো। তো আমরা জানি সাইটোপ্লাজম আমরা কি কি পাবো, দুইটা অংশ পাবো, একটা কি, একটা হলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, আর একটা কি, একটা হলো মাতৃকা। এই দুইটা জিনিস দিয়ে তোমার সাইটোপ্লাজম গঠিত। এই হলো দুই নাম্বার পয়েন্ট, যে কি দ্বারা গঠিত।
দেন 3 নাম্বার পয়েন্টে কি আছে, 3 নাম্বার পয়েন্ট হলো দেখো তোমার এই যে প্রোটোপ্লাজম, এখানে কিন্তু আমার এই যে কি আছে, এখানে আমার এই নিউক্লিয়াসটা আছে। বাট সাইটোপ্লাজমে বলে দিচ্ছি যে নিউক্লিয়াসের বাইরে, অর্থাৎ সাইটোপ্লাজম নিউক্লিয়াস নেই। এখন আমাদের এই যে বংশগতীয় যে বৈশিষ্ট্যগুলো এগুলো ধারণ করে কি, এগুলো ধারণ করে মূলত আমাদের ক্রোমোজোম, আমাদের জিন। আর এগুলোর অবস্থান কোথায়, নিউক্লিয়াস। তো আমরা যদি মানে বলতেই পারি যে আমাদের বংশগতীয় মানে আমাদের বংশগতি ধারণ এবং বহন এগুলো করে কি, এগুলো হলো নিউক্লিয়াস করে। কিন্তু এই যে সাইটোপ্লাজমের মধ্যে কি নিউক্লিয়াস আছে, নেই। বাট প্রোটোপ্লাজমের মধ্যে কি আছে, প্রোটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস আছে, তাই তো। এখন কথা হলো বংশগতি ও আমাদের এইসব বৈশিষ্ট্যগুলো মূলত ধারণ করতেছে কি, এগুলা ধারণ করতেছে হলো তোমার মূলত জিন। জিন হলো এই বংশগতীয় বৈশিষ্ট্যগুলাকে ধারণ করতেছে, আমাদের বংশগতি ধরো জিন। তো জিন কি করতেছে, আমাদের বংশগতিকে ধারণ করতেছে, আমাদের বংশগতিকে ধারণ করতেছে, ভালো কথা। এখন জিনটা কোথায় পাওয়া যায়, জিনটা তুমি ক্রোমোজোমে পাবা, ক্রোমোজোমে পাওয়া। তার মানে কি আমরা ইনডাইরেক্টলি বলতে পারি না যে ক্রোমোজোমে এই বংশগতি ধারণ করতেছে। দেন ধরো এই ক্রোমোজোমটা কোথায় পাবা, নিউক্লিয়াসে পাবা, নিউক্লিয়াসে পাবো। তো আমরা ইনডাইরেক্টলি বলতে পারি না নিউক্লিয়াসই মূলত আমাদের বংশগতিটা ধারণ করতেছে। নিউক্লিয়াসটা কোথায় পাবো, নিউক্লিয়াসটা হলো প্রোটোপ্লাজমের অংশ। তার মানে কি নিউক্লিয়াসটা প্রোটোপ্লাজমের মধ্যে থাকে, তাহলে আমরা ইনডাইরেক্টলি বলতে পারি না যে প্রোটোপ্লাজমই এই বংশগতি ধারণ করতেছে। তো ডাইরেক্টলি জিন করতেছে ঠিক আছে, বাট অবস্থান অনুযায়ী মানে কোথায় পাওয়া যায় সেই অনুযায়ী কিন্তু এমনি আমরা ইনডাইরেক্টলি এগুলো বলতে পারি। যদি আমরা বলতে পারি যে নিউক্লিয়াস আমাদের বংশগতি ধারণ করে, তাহলে আমরা এটাও বলতে পারি যে প্রোটোপ্লাজম আমাদের বংশগতি ধারণ করে, কারণ প্রোটোপ্লাজমের মধ্যে এই নিউক্লিয়াস জিনিসটা আছে। তো এই হলো মূলত বিষয়। এই জন্য তোমার আরেকটা পয়েন্ট, এটা 3 নাম্বারে আরেকটা পয়েন্ট দিছে। পয়েন্টটা কি, পয়েন্টটা হলো প্রোটোপ্লাজম হলো আমাদের বংশগতি ধারণ ও বহন করতেছে। কারণ কি, কারণ হলো এটা হলো এটাই নিউক্লিয়াস থাকে, বংশগতি ধারণ করতেছে কারণ এটা নিউক্লিয়াস থাকে। এবং তাহলে তুমি বুঝে যাচ্ছ যে সাইটোপ্লাজম কখনো ধারণ করতে পারবে না, কারণ এর মধ্যে নিউক্লিয়াস নাই, তাহলে সাইটোপ্লাজম পারে না। এ হলো আরেকটা পয়েন্ট। এখন হলো কথা আরেকটা পয়েন্ট তোমার আধার। তো আমরা ওই যে যখন সাইটোপ্লাজমের কাজ করছি তখন আমরা একটা জিনিস বুঝছি যে সাইটোপ্লাজম কি করে, সাইটোপ্লাজম হলো অঙ্গাণু বা ক্ষুদ্রাঙ্গ ধারণ করে। তার মানে কি সাইটোপ্লাজমকে অঙ্গাণুর আধার বলা হয়, বলা যেতে পারে। কারণ অঙ্গাণুর আধার মানে এখানে তুমি অনেক অঙ্গাণু পাবা। মানে আমাদের কোষের, মানে কোষের বলতে আমাদের বডিতে যত অঙ্গাণু আছে সব মূলত সাইটোপ্লাজমে পাওয়া যায়, এই জন্য এটাকে অঙ্গাণুর আধার বলা হয়। মানে এখানে মূলত অঙ্গাণু আছে, অঙ্গাণু তুমি এই এক সাইটোপ্লাজমেই পাবা, আর কোনো জায়গায় পাবা না। এই জন্য সাইটোপ্লাজমকে অঙ্গাণুর আধার বলা হয়। আর প্রোটোপ্লাজমকে কি বলা হয়েছে, যে হাত দিলে বলছে হচ্ছে কি, প্রোটোপ্লাজম হলো জীবনের ভৌত ভিত্তি, অর্থাৎ জীবনের ভিত্তি পদার্থ হলো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কি, প্রোটোপ্লাজম হলো জীবনের ভিত্তি পদার্থ, অর্থাৎ এটা মানুষের জীবনের মানে মূল যে বিষয়টা, অর্থাৎ এটা মানুষের জীবনটা তো মূলত কোষ দ্বারা গঠিত, আমাদের পুরো বডি কোষ দ্বারা গঠিত। এখন এই কোষটা মূলত কি, কোষের ধরো কোষ প্রাচীর তো মানে মানুষের তো কোষ প্রাচীর থাকে না, অর্থাৎ অর্থাৎ মানুষের যেই কোষ, এই কোষগুলো কিন্তু মূলত প্রোটোপ্লাজম। মানে এখানে কোষ প্রাচীর নেই। আর উদ্ভিদের ক্ষেত্রে কোষ প্রাচীর বাদ দিলে বাকি যাওয়া সব প্রোটোপ্লাজম, অর্থাৎ এটা মানুষের জীবনটা মূলত প্রোটোপ্লাজম। এই জন্য বলছে এই প্রোটোপ্লাজমকে জীবনের আধার বলছে, কারণ কি একটা মানুষের জীবনে মূলত প্রোটোপ্লাজমই আছে, আর কিছু নাই। মানুষ বলো উদ্ভিদ বলো সবার বলো জাস্ট কোষ প্রাচীরটা বাদ দিয়ে দাও, তার এই সবকিছুই প্রোটোপ্লাজম। এই হলো কথা। এই জন্য প্রোটোপ্লাজমকে তোমার জীবনের আধার বলছে, আর সাইটোপ্লাজমকে অঙ্গাণুর আধার বলছে। এই হলো তোমার প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজমের মধ্যে মোটামুটি একটা পার্থক্য। তো গেল তোমার আমাদের সাইটোপ্লাজম টপিকটা মোটামুটি তোমাদেরকে কমপ্লিট করলাম। আসলে টপিকে তোমার বোঝানোর কিছু নাই, তাও যতটুকু সম্ভব বোঝানোর ট্রাই করলাম। এরপর যে আসে হলো রাইবোজোম, রাইবোজোম টপিকটাই আসি। তো আমাদের নেক্সট টপিক হলো তোমার রাইবোজোম। তো আমাদের নেক্সট টপিক হলো রাইবোজোম। এখন রাইবোজোম সম্পর্কে আমরা মোটামুটি একটু জানবো যে রাইবোজোম জিনিসটা কি, তারপরে আমরা পড়বো যে তো রাইবোজোম জিনিসটা আসলে কি। রাইবোজোম জিনিসটা হলো ধরো আমাদের একটা কোষের মধ্যে নিউক্লিয়াস আছে, এতটুকু আমরা জানি যে এই কোষের মধ্যে কি আছে, নিউক্লিয়াস আছে। ধরো এটা এটা কোষের হলো নিউক্লিয়াস, এটা কোষের এটা হলো নিউক্লিয়াস। এখন কথা হলো ধরো একটা কোষ বলতে ধরো এটা হলো এক কোষের নিউক্লিয়াস। এখন একটা কোষের সবকিছু কাজ করার জন্য যত কাজকর্ম আছে সবকিছু নিয়ন্ত্রণ করে মূলত হলো এই হলো ইটা, এই যে হলো মানে একটা কোষের সবকিছু, মানে একটা কোষের সব তো মানে একটা কোষ এইটা করতেছে ওইটা করতেছে সবকিছু মূলত এই নিউক্লিয়াসটা নিয়ন্ত্রণ করে। এবং কথা হলো জিনিসটা এরকম না, ধরো তুমি তুমি ধরো তুমি ধরো একটা কি বলে একটা কোম্পানির মালিক, ফর এক্সাম্পল তুমি একটা কোম্পানির মালিক। এখন কি তুমি কোম্পানির মালিক হলে কি পুরো কোম্পানিটা কিন্তু তুমি নিয়ন্ত্রণ করবা, তাই তো, তোমার উপরে সবকিছু চলবে। এখন তুমি কিভাবে কোম্পানিটা নিয়ন্ত্রণ করবা, তুমি এক জায়গায় যাবা, যে সবকিছু দেখবা, দেখে যদি কাজ ঠিক না থাকে কারোর একটু কথা শোনাবা, দেন হলো এইটা দেখবা ওইটা দেখবা, এখানে এর সাথে যোগাযোগ করবা ওর সাথে যোগাযোগ করবে, এইভাবে তুমি হলো তোমার পুরো কোম্পানিটা নিয়ন্ত্রণ করবা। তো নিউক্লিয়াস আর তুমি কি সেম হবে, অর্থাৎ তুমি ঠিক আছে তুমি নিয়ন্ত্রণ করতেছো তোমার উপায়, বাট নিউক্লিয়াসেরও একটা ওয়ে থাকে। কারণ নিউক্লিয়াস তো তুমি না যে সে হেঁটে চলে যাবে, যে হলো এর সাথে মিটিং করবে, ওরে বকা দিবে, এইভাবে নিয়ন্ত্রণ করবে, ওটা তো আর নিউক্লিয়াস পারবে না। তো নিউক্লিয়াসেরও একটা ওয়ে আছে,
তো ওর ওয়ের মাধ্যমে জিনিসপত্র নিয়ন্ত্রণ করে। একটা কথা হলো, ধরো কোষে হলো কি, কোষে হলো এই টাইমে কি হবে, এই টাইমে হলো কোষে কি বলে, তোমার ধরো কোষ এই টাইমে পরিপাক করবে, বা কোষে এই টাইমে শোষণ হবে, বা কোষে এই টাইমে এইটা হবে, কোষে এই টাইমে ওইটা হবে। তো ওইটা তোমার কি, ওইটা মূলত এই নিউক্লিয়াস ডিটারমাইন করে দেবে যে কখন হবে, কিভাবে জিনিসটা নিউক্লিয়াস ডিটারমাইন করে দেবে। এখন নিউক্লিয়াস কিভাবে ডিটারমাইন করবে, নিউক্লিয়াসের একটা ওয়ে আছে। নিউক্লিয়াসের ওয়ে কি, নিউক্লিয়াসের ওয়েটা হলো প্রোটিন তৈরি করা। প্রোটিন তৈরি করা অর্থাৎ তোমার পুরো বডির ভিতরে এই জিনিসটা একদম ইমপ্লান্টেড আছে, যে এই প্রোটিন দ্বারা আসলে এই জিনিসটা হবে, এই প্রোটিন দ্বারা এই জিনিসটা হবে, এই প্রোটিন দ্বারা এই জিনিসটা হবে। এই জিনিসটা তোমার বডিতে ইমপ্লান্টেড আছে। তো মিউটার মানে তোমার বডির ভিতরে আছে, যে বডি যখন এই প্রোটিনটা পাবে, বডি তখন এই কাজটাই করবে। বডি যখন ওই প্রোটিনটা পাবে, বডি তখন ওই কাজটাই করবে। তো তোমার বডি বোঝে যে কোন প্রোটিনে কোন কাজ করতে হয়। এখন নিউক্লিয়াস এইভাবে তোমার বডিকে নিয়ন্ত্রণ করবে, যে হ্যাঁ বডিকে এখন এইটা করানো লাগবে, তাহলে এই প্রোটিনটা তৈরি করো। এই বডিকে এখন এই হলো এই কাজ করানো লাগবে, এই প্রোটিনটা তৈরি করো। বডিকে এখন ওই কাজ করানো লাগবে, ওই প্রোটিনটা তৈরি করো। এইভাবে নিউক্লিয়াস প্রোটিন তৈরি করে 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 তোমার বডির সবকিছু নিয়ন্ত্রণ করবে। এখন প্রোটিন কি, প্রোটিন নিউক্লিয়াস ডাইরেক্টলি তৈরি করে না, অর্থাৎ নিউক্লিয়াস প্রোটিন তৈরিটা মানে পুরোপুরি সব বিষয় প্রোটিনই দেখে, বাট প্রোটিন ডাইরেক্টলি তৈরি করে না। প্রোটিনের আরেকটা জিনিসের সাহায্য নেওয়া লাগে, সে হলো তোমার রাইবোজোম। অর্থাৎ নিউক্লিয়াস প্রোটিন তৈরি করার নির্দেশ দেয়, বাট মূলত এই প্রোটিনটা তৈরি করে হলো রাইবোজোম। নিউক্লিয়াস বলে যে প্রোটিন তৈরি করো, বাট এই তৈরিটা করে কি, এই তৈরিটা করে হলো রাইবোজোম। এখন কিভাবে তৈরি করে এটা সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিই। আসলে প্রোটিনটা কিভাবে তৈরি হয়, এখন কথা হলো, তুমি ধরো যে তুমি ছিলা কোম্পানির মালিক, এখন কোম্পানির যত এমপ্লয়ি আছে এদের তো তুমি চাকরি দিবা, তাই না, তুমি তো তাদেরকে নিবা। এখন তোমার কোম্পানিতে ঢুকতে হলে অবশ্যই তুমি তাদেরকে সিলেক্ট করবে, তাই না, তোমার অনুমতি ছাড়া তো তারা তোমার কোম্পানিতে ঢুকতে পারবে না। যেমন তুমি তোমার কোম্পানির এমপ্লয়ীদেরকে সিলেক্ট করছো, তেমনি নিউক্লিয়াসও ওর এমপ্লয়ি মানে রাইবোজোম, প্রোটিন তৈরির যে এমপ্লয়ি রাইবোজোম ওরে নিউক্লিয়াসে সিলেক্ট করবে। কিভাবে সিলেক্ট করবে, এই নিউক্লিয়াসে মূলত এই রাইবোজোমকে তৈরি করবে। রাইবোজোমকে তৈরি করবে অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরেই এই রাইবোজোমটা তৈরি হয়। অর্থাৎ রাইবোজোম কোথায় তৈরি হয়, রাইবোজোম হলো নিউক্লিয়াসের ভিতরে তৈরি হয়। তো নিউক্লিয়াসের ভিতরে রাইবোজোম কিভাবে তৈরি হয়, রাইবোজোম নিউক্লিয়াসের ভিতরে একবারে তৈরি হয় না, দুইটা খণ্ডে তৈরি হয়। অর্থাৎ আমি তোমাদেরকে ওই যে কোষের প্রকারভেদ যখন পড়াইছিলাম, তখন একটা মোটামুটি ধারণা দিয়েছিলাম যে রাইবোজোম মানে কিভাবে তৈরি হয়। যে রাইবোজোম মূলত তোমার দুইটা অংশে থাকে, একটা ছোট অংশ আর একটা হলো কি, আর একটা হলো তোমার বড় অংশ। এখন তোমার কোষটা যদি তোমার প্রকৃত হয়, তাহলে এই পুরা রাইবোজোম একত্রে হয় হলো 80। ছোট ছোট অংশটা থাকে তোমার 40x, আর বড় অংশটা থাকে হলো তোমার 60x। দুইটা একত্রিত করলে তুমি কি পাবে, 80s রাইবোজোম পাবা। আর বিশেষ কি, বিশেষ একটা হারাই যায়, এটা এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে না, যে যখন এই রাইবোজোমের দুইটা অংশ একত্রিত হয়, হওয়ার পরে বিশেষ চলে যায় মানে পাওয়া যায় না, এখন বিশেষ কোথায় যায় এটা এখন আবিষ্কৃত হয় না। আর এই এসটাকে কি বলে, এসটা হলো রাইবোজোম মাপার একক, বলা হলো ভেদবার্গ একক বলা হয়। এতটুকু তো 80s হয়ে যায়। তো নিউক্লিয়াস কি করে, নিউক্লিয়াস তোমার প্রথমে ধরো একটা তৈরি করলে, প্রথমে এই 40s টা তৈরি করলো, তারপরে আবার তোমার এই 60s তৈরি করলো, আবার 40s তৈরি করলো, এরকম ভাবে তৈরি করতে থাকে। করে করে তোমার এমপ্লয়ীদেরকে তোমার হলো কি সাইটোপ্লাজমে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দিল, তোর ওর এমপ্লয়ি অলরেডি তৈরি হয়ে গেছে, অর্থাৎ তোর এমপ্লয়িকে রাইবোজোম, রাইবোজোম কি হয়েছে, রাইবোজোম অলরেডি তোমার ঘুরে বেড়াচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে, হলো মানে নিউক্লিয়াসের মানে কি বলবো, নিউক্লিয়াসের মানে মানে হুকুমের অপেক্ষায় আছে, যে কখন তাদেরকে নিউক্লিয়াস হুকুম করবে যে প্রোটিন তৈরি করো, প্রোটিন তৈরি করো। ওটার জন্য কি, ওটা দুইটা খণ্ডে সারা সাইটোপ্লাজম ঘুরে বেড়াচ্ছে। এখন নিউক্লিয়াস কি করবে, তো আরেকটা কথা বলে রাখি, ধরো নিউক্লিয়াস রাইবোজোম তৈরি করতেছে, কিন্তু আদি কোষ, তা আদি কোষেরও তো কাজকর্ম প্রকাশ করার জন্য প্রোটিন লাগে। তাহলে আদি কোষের ক্ষেত্রে কি হয়, আদি কোষের ক্ষেত্রে ওদের যে ডিএনএটা থাকে, ওই ডিএনএটা মূলত রাইবোজোম তৈরি করে। ওদের ক্ষেত্রেও দুইটা খণ্ডে তৈরি করে, একটা হলো তোমার 30s আর একটা 50s, দুইটা মিললে তোমার 70s। বাট ওদের ওইটা তৈরি করে কে, ওই ডিএনএটা তৈরি করে। তো তৈরি করলো, এখন হলো নিউক্লিয়াস কি করবে, নিউক্লিয়াস হলো তোমার ও রাইবোজোম তৈরি করার পার্ট শেষ। এখন ও রাইবোজোম তৈরি করলো, করার পরে এখন হলো ওর কি করা লাগবে, ওর এখন প্রোটিন লাগবে। তো প্রোটিন তৈরি করবে এটা কিভাবে, প্রোটিন লাগতেছে। এখন তোমার নিউক্লিয়াসের ভিতরে কি আছে, নিউক্লিয়াসের ভিতরে তোমার ক্রোমোজোম আছে, তাই তো, ক্রোমোজোম আছে। তো ক্রোমোজোম আছে, তো ক্রোমোজোমের ভিতরে কি আছে, ক্রোমোজোমের ভিতরে তোমার এই যে ডিএনএ আছে, ক্রোমোজোমের ভিতরে তোমার ডিএনএ আছে। এখন নিউক্লিয়াসের কি হবে, নিউক্লিয়াসে তোমার প্রোটিন তৈরি করা লাগবে। নিউক্লিয়াসের কি তৈরি করা লাগবে, নিউক্লিয়াসের হলো তোমার প্রোটিন তৈরি করা লাগবে। তো নিউক্লিয়াস তোমার কিভাবে প্রোটিন তৈরি করবে, নিউক্লিয়াস তোমার প্রোটিন তৈরি করবে হলো তোমার হলো নিউক্লিয়াস কিভাবে প্রোটিন তৈরি করবে, নিউক্লিয়াস প্রোটিন তৈরি করবে তার একটা মানে নির্দিষ্ট ওয়েতে সে হলো প্রোটিনটা তৈরি করবে। কিভাবে, এর যে ভিতরে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের ভিতরে কি আছে, ডিএনএ আছে। তো ওর প্রোটিন তৈরি করা তোমার ফার্স্ট ধাপ, নিউক্লিয়াসে প্রোটিন তৈরি করা ফার্স্ট ধাপ হলো এর ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ আছে, ডিএনএ হলো কি করবে, নতুন ডিএনএ তৈরি করবে। নতুন ডিএনএ তৈরি করবে, কারণ নতুন ডিএনএ তৈরি করবে কিছু জন্য, কারণ নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ থাকা লাগবে, ডিএনএ থাকা লাগবে।
ওর ভিতরকার ডিএনএ আছে, ওর একটা নির্দিষ্ট পরিমাণ ডিএনএ আছে, বাট ওর তো প্রোটিন একটা নির্দিষ্ট সিকোয়েন্সে তৈরি করা লাগবে, কারণ ওর একটা নির্দিষ্ট কাজ করা লাগবে। যে সে মানে ডিএনএ দিলে তো হবে না, ওর ওই কাজ করানোর জন্য ওই টাইপের ডিএনএ তৈরি করা লাগবে। এই জন্য ও হলো একটা প্রসেস আছে যেটাকে তোমার রেপ্লিকেশন বলা হয়। রেপ্লিকেশন বলা হয়। তো এই রেপ্লিকেশন প্রসেসের মাধ্যমে আমাদের বডিতে নিউক্লিয়াস কি করবে, নিউক্লিয়াস নিজের মধ্যে একটা ডিএনএ তৈরি করবে, একটা হলো ডিএনএ তৈরি করবে, নতুন ডিএনএ তৈরি করে। নেক্সট কি হবে, যে এটা হলো আমার সেই নতুন ডিএনএ, যে নিউ ডিএনএ। তো এই নতুন ডিএনএটা নেক্সট স্টেপে কি হবে, এই যে নতুন ডিএনএটা আরেকটা প্রসেসে তোমার এমআরএনএ তে পরিণত হয়ে যাবে। এমআরএনএ তে পরিণত, তো এই প্রসেসটার নাম হলো তোমার ট্রান্সক্রিপশন। এই প্রসেসটার নাম হলো ট্রান্সক্রিপশন। পরবর্তীতে সব প্রসেস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। দেন হলো এমআরএনএ তৈরি করলো। এমআরএনএ তৈরি করার পরে কি হবে, এমআরএনএ তৈরি করার পরে এই এমআরএনএটা কি হবে, এই এমআরএনএটা তোমার হলো নিউক্লিয়াস, এতক্ষণ সব নিউক্লিয়াসের ভিতরে চলতেছিল, অর্থাৎ ডিএনএ থেকে নতুন ডিএনএ নিউক্লিয়াসে তৈরি হয়েছে, দেন নতুন ডিএনএ থেকে এমআরএনএ নিউক্লিয়াসের মধ্যে তৈরি হয়েছে। তারপরে এই এমআরএনএটা কি হবে, এই এমআরএনএটা হলো তোমার হলো ই থেকে বের হয়ে চলে আসবে, হলো তোমার এই যে নিউক্লিয়াসের মধ্য থেকে এমআরএনএ হলো তোমার বের হয়ে চলে আসবে। এমআরএনএ বের হয়ে বাইরে চলে আসবে, বাইরে এসে এমআরএনএ কি করবে, এমআরএনএ হলো তোমার বাইরে আসার পরে তো এমআরএনএ হয়ে গেল। তার মানে কি, তোমার নিউক্লিয়াস প্রথমে রাইবোজোম তৈরি করছে, তারপরে ওর মানে যেই প্রোটিন লাগবে ওই প্রোটিন অনুযায়ী একটা এমআরএনএ তৈরি করছে, অর্থাৎ এই এমআরএনএটাই মূলত নিউক্লিয়াসের সংকেত। এই নিউক্লিয়াসের সংকেতটাই হলো এমআরএনএ, অর্থাৎ নিউক্লিয়াসে যেই প্রোটিন লাগবে ওই প্রোটিনের মতো করে এমআরএনএ তৈরি করে। এমআরএনএ মূলত সংকেত। তো কি হবে, তোমার হলো আমাদের বডিতে তো এমআরএনএ পর্যন্ত তৈরি হয়ে গেছে। আর অলরেডি আমাদের বডিতে কি আছে, আমাদের বডিতে তোমার ই আছে, হলো রাইবোজোম আছে, দুইটা খন্ডে রাইবোজোম আছে। তো এই যে ধরে এটা হলো আমার সেই এমআরএনএ। তো এমআরএনএ নিউক্লিয়াস পাঠিয়ে দিছে, আর নিউক্লিয়াস রাইবোজোমে বলে দিছে এখন তুমি প্রোটিন তৈরি করো, কারণ আমি এমআরএনএ দিয়ে দিছি। তো এখন কি হবে, এখন ওই যে রাইবোজোমটা আছে, তো রাইবোজোমটা এখানে চলে আসবে, এমআরএনএ কাছে চলে আসবে, চলে এসে ধরো এই যে ধরো এইটা হলো একটা খন্ড, এটা ধরো তোমার সে কত 40s, আর এটা হলো তোমার আরেকটা খন্ড, সেটা কি, যেটা হলো তোমার 60s। তো এই দুইটা তোমার এইভাবে এমআরএনএ কে মাঝখানে রেখে রাইবোজোমটা একত্রিত হয়ে তোমার এই আমাদের 80s রাইবোজোমটা তৈরি করবে। তৈরি করলো। এখন করার পরে এই যে রাইবোজোম আছে, এই রাইবোজোমের এখানেও মানে এই রাইবোজোমের তিনটা স্থান আছে। তিনটা বলতে তোমার মূলত মানে তিনটা স্থান আছে, তোমাদের বইটা চারটা স্থানের কথা বলা হয়েছে। তো 4 নাম্বার স্থানটা ওরকম ভাবে ধরা হয় না, মানে মূলত তুমি যখন মাথায় রাখবা তুমি চারটা স্থানই মাথায় রাখবা, যেহেতু বইতে বলা আছে। বাট মেইনলি তোমার এখানে তিনটা স্থান আছে। এই মারেনেতে তোমার তিনটা স্থান আছে, তিনটা স্থানে তিনটা নাম আছে, তিনটা স্থানে তিনটা নাম কি কি, এ, পি, আর ই, এরকম তিনটা নাম আছে, তিনটা স্থানে তোমার তিনটা নাম আছে। তো এখন কথা হলো এই যে ই অনুযায়ী তোমার ধরো এখানে তোমার এমআরএনএ গেল, তো এমআরএনএ বাদেও তোমার নিউক্লিয়াস আরেকটা আরএনএ তৈরি করে, অর্থাৎ এমআরএনএটা তোমার সিকোয়েন্স অনুযায়ী তৈরি করে, অর্থাৎ মানে তোমার যেই প্রোটিন লাগবে ওই প্রোটিনের হিসাবে এমআরএনএ তৈরি করে। বাট নিউক্লিয়াস যেইভাবে রাইবোজোম তৈরি করতেছিল ওইভাবে আরেকটা আরএনএ তৈরি করে, যেটাকে তোমার টিআরএনএ বলা হয়। তো টিআরএনএ তোমার রাইবোজোমের মতোই তোমার নিউক্লিয়াস হলো নিজের ভিতরে তৈরি করে সাইটোপ্লাজমে ছেড়ে দেয়, মানে সাথে সাথে অনেকগুলো টিআরএনএ ছাড়ছে, তো এক একটা টিআরএনএ এক এক রকম। তো এই আরএনএ অনুযায়ী, অর্থাৎ এই যে এমআরএনএ, এই এমআরএনএ নির্দেশ অনুযায়ী, অর্থাৎ এমআরএনএ সিকোয়েন্স অনুযায়ী কি হয়, হলো তোমার টিআরএনএ তোমার হলো অ্যামিনো অ্যাসিড ধরে নিয়ে আসে। এই এমআরএনএ সিকোয়েন্স অনুযায়ী, অর্থাৎ এমআরএনএ যেই নির্দেশ দেবে মানে ও যেটা যেটা লাগবে ওই অনুযায়ী তোমার টিআরএনএ কি করে, অ্যামিনো অ্যাসিড ধরে নিয়ে আসে। প্রথমে কি আসে, প্রথমে এই স্থানে বসায়, এই স্থানে বসাইলো, বসানোর পরে ধরো এই যে এইটা হলো ধরো এমআরএনএ এর একটা সিকোয়েন্স, তো এমআরএনএ একটা সিকোয়েন্স এই অনুযায়ী এই স্থানে একটা অ্যামিনো অ্যাসিড বসাইলো, বসানোর পরে এই সিকোয়েন্সটার কাজ শেষ, তারপরে তোমার কি হলো, এই যে আরেকটা সিকোয়েন্স আসলো, তো ওই সিকোয়েন্স অনুযায়ী আরেকটা অ্যামিনো অ্যাসিড লাগবে অন্য টাইপের, দেন ওই অ্যামিনো অ্যাসিডটা এখানে আসলো, আসার পরে এটা তো এই স্থান থেকে কি হবে, এই এই যে এই অ্যামিনো অ্যাসিডটা এটা হলো তোমার পিতে চলে যাবে, পিতে চলে গেল, তারপরে এই স্থানটা আবার ফাঁকা হয়ে গেল, তো এই স্থানে আবার নতুন অ্যামিনো অ্যাসিড এসে বসলো, বসার পরে তারপরে আবার এই জায়গাটা শেষ, তারপরে আবার নতুন আরেকটা অ্যামিনো অ্যাসিড এলো, তারপরে এটা আবার কি হবে, এই পি স্থানে আগে যেটা ছিল তার সাথে এমনি লেগে যায়। তো এমনি আসবে এমনি লাগবে, এমনি আসবে এমনি লাগবে, এমনি আসবে এমনি লাগবে, এমনি লাগতে লাগতে একটা মোটামুটি একটা বড় একটা হলো অ্যামিনো অ্যাসিডের চেইন তৈরি হয়। আর আমরা কি জানি, আমরা প্রোটিন মূলত কি, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একত্রিত হয়ে তো একটা প্রোটিন তৈরি করে। তো এখানেও সেম জিনিস, এই অ্যামিনো অ্যাসিড মানে তোমার প্রয়োজন অনুযায়ী অনেকগুলো অ্যামিনো অ্যাসিড তৈরি হয়ে তোমার প্রোটিনটা তৈরি হয়ে গেছে, অর্থাৎ অ্যামিনো অ্যাসিডের চেইনটা কমপ্লিট।
তখন কি হবে, তখন দেখতেছে হয়ে গেছে, তো তোমার এই আরএনএ এর ওরকম সিগন্যালই দিয়া থাকে যে এটা শেষ। তো যখন এই জিনিসটা শেষ হয়ে যাবে তখন কি হবে, তখন এই যে বড় একটা চেইন তৈরি হয়ে গেছে, এই চেইনটা কি হবে, চেইনটা হলো তোমার এই পি স্থান থেকে ই স্থানে চলে যাবে। আর এই স্থানে চলে গেলে কি হবে, ই স্থানকে তোমার বলা হয় এক্সিট স্থান। এক্সিট মানে আমরা তো বুঝি যে বের হয়ে যায়। এক্সিট স্থান থেকে এই বড় হলো তোমার হলো পলিপেপটাইডের যে চেইনটা আছে ওটা তোমার বের হয়ে তোমার সাইটোপ্লাজমে চলে যাবে প্রোটিন হিসেবে, কারণ ওটা অলরেডি অনেকগুলো অ্যামিনো অ্যাসিড লেগে প্রোটিন হয়ে গেছে, প্রোটিন হিসেবে চলে যাবে। দেন ওই প্রোটিনটা যে কাজটা করা লাগবে ওই কাজটা করায় দিবে। এখন কথা হলো যে এই পি এর বিষয়টা আমি তোমরা অত প্রপারলি বোঝো না, আমি তোমাদেরকে আরেকটু বুঝাই। এপি এর বিষয় কি, ধরো এটা হলো আমার রাইবোজোমের একটা অংশ, আর এটা হলো আরেকটা অংশ। ধরো এইখানে, তো এইখানে ধরো একটা স্থান, এটা হলো তোমার এ, এটা হলো তোমার পি, আর এটা হলো তোমার ই, তিনটা স্থান। তো এইখানে তোমার ধরো এমানেন্টটা আছে, এমানেন্টটা আছে। তো ধরো প্রথমে তোমার এমআরএন এর এই জিনিসটা এসে তোমার এর সাথে লাগলো, মানে না এমআরএন এর এই জিনিসটা তোমার এর মুখোমুখি আসলো, আসার পরে সেই অনুযায়ী সে সিগন্যাল পাঠালো, পাঠানোর অনুযায়ী ওই অনুযায়ী একটা অ্যামিনো অ্যাসিড এসে এতে এসে বসলো, গেল। এতে আসার পরে তোমার এই যে এটা চলে গেল, এটা তোমার সামনে তোমার আরএনএ আমরা সামনে যাইতে থাকে, তারপরে তোমার এইটা কি হলো, এটা আবার এখানে আসলো। এইটা এখানে আসার পরে তো এর অনুযায়ী তো ওই অ্যামিনো অ্যাসিড থাকবে না, আরেকটা অ্যামিনো অ্যাসিড হবে। তো আরেকটা অ্যামিনো অ্যাসিড কি হবে, এই অনুযায়ী আসবে। এখন এখানে তো বসা লাগবে, এই জায়গাটা তো অলরেডি কভার করে লিখে দিছে। তো তখন কি হবে, এ যখন আসবে তখন এটা আবার পি তে শিফট করবে, শিফট করার পরে, শিফট করার পরে এটা পি তে থাকবে, আর এখানে যে এটা বসে যাবে, এটা এখানে বসে যাবে। বসে যাওয়ার পরে আবার আরেকটা নতুন আসবে, তো তার ক্ষেত্রে তার এই অ্যামিনো অ্যাসিড খাটবে না, তার ক্ষেত্রে আরেকটা অ্যামিনো অ্যাসিড আসবে। তো সেইখানে আসবে যে তখন আবার পির উপরে মানে আগে যেটা ছিল তার উপরে শিফট করবে, তারপরে এইখানে লেগে যাবে, তারপরে আবার আরেকটা আসবে, আরেকটা আসবে, তারপরে এটা পির উপরে লেগে যাবে, এটা এখানে বসে এমনি করতে 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 একটা পুরো চেইন তৈরি হয়ে যাবে। আমার পুরো প্রোটিনের যতগুলো অ্যামিনো অ্যাসিড লাগবে ততগুলো বসে আমার প্রোটিনটা তৈরি হয়ে যাবে। তারপরে আরএনএ তোমার লাস্টে একটা সিগন্যাল দেওয়া থাকবে, যে এই সিগন্যালটা বোঝাবে যে এখন হয়ে গেছে, প্রোটিন তৈরি হয়ে গেছে, এখন তুমি ছেড়ে দাও। ওই সিগন্যালটা পাইলে কি হবে, এই পি থেকে এই পলিপেপটাইড চেইনটা, এই পুরা চেইনটা তোমার ইতে শিফট করবে, আর ইতে শিফট করেই বের হয়ে যাওয়ার জন্য। তো ই কি করে, এদেরকে বের করে দেয়, বের করে সাইটোপ্লাজমে ছেড়ে দেয়। দেন এরা এদের প্রয়োজন অনুযায়ী প্রোটিন তৈরি করে দেহ সকল কাজকর্ম করায়। তো এই হলো মোটামুটি প্রসেস একটা, মানে আমি তোমাদেরকে একটা মানে মোটামুটি ছোটভাবে তোমার এই রাইবোজোম মানে আমাদের বডিতে এই প্রোটিন তৈরির প্রসেসটা তোমাদেরকে বুঝাই দাও। কারণ কি আমরা এতদিনই প্রোটিন বলতে নর্মালি আমরা যে প্রোটিনটা খাওয়া দাওয়া করি ওই প্রোটিনের কথা মানে বুঝে আসছি, যে মানে যে প্রোটিনটা আমরা খাই খাবার হিসেবে খাই ওই প্রোটিনের কথা বুঝে আসছি। বাট এখানকার প্রোটিন সেই প্রোটিন না, যে রাইবোজোম যে প্রোটিনটা তৈরি হচ্ছে আমরা ওই খাবার প্রোটিন, এটা মূলত আমাদের বডির সকল কাজকর্ম নিয়ন্ত্রণ করার যে প্রোটিন, ওইটাই মূলত রাইবোজোম তৈরি করে। এটা এটা কার নির্দেশে তৈরি করে, নিউক্লিয়াস, নিউক্লিয়াসই মূলত নিয়ন্ত্রণ করে যে কোন প্রোটিন তৈরি করবা, কিভাবে তৈরি করবে, এবং কারা তৈরি করবে তাদেরকেও নিউক্লিয়াস তৈরি করে দেয়। টিআরএনএ কেও নিউক্লিয়াস তৈরি করে, এমআরএনএ কেও নিউক্লিয়াস তৈরি করে, রাইবোজোমকেও নিউক্লিয়াস তৈরি করে। এইভাবেই মূলত আমাদের বডিতে প্রোটিন, বিভিন্ন টাইপের প্রোটিন তৈরি হয় আমাদের বডির বিভিন্ন কাজকর্ম, আমাদের হাঁটা চলা, তারপরে হলো কি বলবো আমাদের বিভিন্ন প্রসেস, শোষণ টোষণ, এই সবকিছু এই প্রোটিনের মাধ্যমে নিয়ন্ত্রণ হয়। এই হলো তোমার প্রোটিন তৈরির প্রসেস। তো মোটামুটি আমাদের ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে। তো আমি রাইবোজোম টপিক সম্পর্কে তোমাদের একটা মানে এটা তোমাদের একটা বেসিক ধারণা দিলাম, দেন আমি তোমাদের বইতে যে জিনিসটা আছে ওইটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।